যে কোম্পানি আসলে বানায় ওই বানায় এই কোম্পানিগুলো সপ্তাহে 2-3 ছুটি দেয়, লাঞ্চে একটা দেয়, বারোটা খাবার দেয়, ওদের আবার নাস্তাও জিম তারপর সবই থাকে। এই যে কোম্পানিতে মোটামুটি ভালো পেয়েছে। আমাদের তো শুধু ওয়ার্ডপ্রেস না, যে নতুন সেক্টর রয়েছে ওই সেক্টরটা যদি ভালো মতো গ্রোথ করে হয়তো কারণ ওইদিকে তো এখন মাস্টার আছে, তো টাকা বাড়ায় একটা প্রজেক্টে 20,000 টাকা। ওকে, আমরা একটু ফিরে আসি। স্ক্রিন দেখা যাচ্ছে? আমরা কোন পেজে কাজ করছিলাম? এই যে এটাতে ছিলাম মনে হয়, তাই না? ওকে, ই-কমার্স এর প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছিলাম। আমরা অ্যাজাক্স এর মাধ্যমে কিভাবে প্রোডাক্ট লোড করাবো ক্যাটাগরি ওয়াইজ, সেটা লাস্ট দিন দেখছিলাম, ঠিক না? যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করলে সেই ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলোই শুধুমাত্র এখানে লোড হবে, ঠিক আছে? ওকে, আমরা আজকে হচ্ছে ক্যাটাগরির বাইরে আদার্স যে ফিল্টারিং অপশন গুলো আছে সেইগুলো একটু দেখার চেষ্টা করব, যে ক্যাটাগরির বাইরে আমরা আদার্স কিছু এখানে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। হ্যাঁ, ভাইয়া আমাদের মূলত বেশি ঝামেলা আপনার ওই যে লিস্টিং সাইটগুলো নিয়ে, ওগুলো যদি একটা আমরা দেখতে হলে ভালো হতো। লিস্টিং সাইট করতে পারি, কি ধরনের লিস্টিং সাইট? টুল লিস্টিং আছে, টুল লিস্টিং, জব লিস্টিং এর দুটো লিস্টিং সেম জিনিস তো, এখানে তো কোনো ডিফারেন্স নাই, বরঞ্চ এটা আরো কমপ্লেক্স। ঠিক আছে, আমাকে টেমপ্লেট দাও, এটা টেমপ্লেট দাও, আমি করে দিব, সমস্যা নেই, দেখাই দিব, কোনো প্রবলেম নাই। আমরা এটা যে এটাই যে এন্ডিং এরকম না, আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ফুললি অ্যাজাক্স এর উপরে, ঠিক আছে? সো আমাকে একটা ভালো একটা মানে নাইস লুকিং একটা টেমপ্লেট দিতে হবে। আমাদের প্রতিনিয়ত এই লিস্টিং এর সাইটগুলো বেশি করা লাগে, যেরকম কাজ তোমাদের বেশি করা লাগে সেরকম কাজেরই এক্সাম্পল আমি তোমাদের কাছে চাইছি, ঠিক আছে? আমাকে এরকমই একটা টেমপ্লেট দাও। ই-কমার্স তো এটা যে রিয়েল ইউজ কেসে অনেক কাজে লাগে ই-কমার্স, ঠিক আছে? লিস্টিং এর মধ্যেও আছে। সো মানে আলটিমেটলি কোনো ডিফারেন্স নাই, যদি তুমি বিহাইন্ড দ্য সিন যদি কোডের এক্সাম্পল গুলো বুঝতে পারো, ওটা তুমি নিজেই করতে পারবা। তারপরে যদি তোমার মনে হয় যে না এটা করলে ভালো হয়, তুমি টেমপ্লেট দিও, ভালো একটা টেমপ্লেট ডাউনলোড করে রাখো, আমরা হচ্ছে নেক্সটে ওইটা শুরু করব। আর আমরা দেখি এখানে এখানে বেশ কিছু জিনিস আমাদের কাস্টমাইজ করার দরকার পড়বে। আচ্ছা, কেউ কি একজন এক্সপ্লেইন করতে পারবো অ্যাকচুয়ালি যে এই আমাদের অ্যাজাক্সটা কিভাবে কাজ করতেছে এখানে? কেউ কি এক্সপ্লেইন করতে পারবো ফুল প্রসেসটা? মনি এক্সপ্লেইন করতে পারবে? এখানেই করা লাগবে এরকম না, অ্যাকচুয়ালি যেহেতু এই কোডগুলো গিটহাবে আছে, সো কেউ চাইলে স্ক্রিন শেয়ার করে গিটহাব থেকেও এক্সপ্লেইন করতে পারো। কারণ তোমরা কতটুকু শিখছো সেটা আমার জানতে হবে। রাকিব করো, গিটহাবে যে কোড আছে সেই কোড দেখে দেখে জাস্ট এক্সপ্লেইন করবা যে কোথা থেকে কোন জিনিসটা কোথায় যাচ্ছে, ঠিক আছে? কেউ কি এটা নিয়ে কোনো প্র্যাকটিস করছিল অ্যাজাক্স নিয়ে? এটাই করতে হইতো। ভাই আমাদের বড় দেখতে একটা দিয়েছে 1180, আরেকটা দিয়েছে 850, যেটা দুইটা ল্যাঙ্গুয়েজ, আরবি আর ইংলিশ। সমস্যা নেই, কাজের চাপ থাকবে কিন্তু এটা প্র্যাকটিস করতেই হবে।
এইটার কোনো বিকল্প নেই। এখানেই থাকি আপনার তোমার কাজ করার জন্যই তুমি এগুলো প্র্যাকটিস করবে। 8টা থেকে সকাল রাত 8টা পর্যন্ত এখানেই থাকা হয়। বছরের শেষ তো, এখন একটু কাজ করলে ভালো হবে। ম্যাক্সিমাম টাইম হচ্ছে তোমার এই সময়টাতেই কোম্পানিগুলো বেশি পরিমাণে প্রফিট করে। হ্যাঁ, এই সময় অনেক ধরনের ক্যাম্পেইন যায়, যেমন হ্যালোইন, তারপরে ব্ল্যাক ফ্রাইডে, মানে যেভাবে মার্কেটিং করে আর কি। আপনার এই যে দুইটা এই ক্লাস সময়টাতে এখন পর্যন্ত মনে করেন যে বসার সময় হচ্ছে না। বুঝতেও দিতে আমাদের এই লেটেস্ট এটাতে ফোকাস দাও। হ্যাঁ, অ্যাজাক্স এরটা মিস করা যাবে না, কোনোভাবে মিস করা যাবে না। ফারহান আলী, কোনোভাবেই অ্যাজাক্স এর এটা মিস করা যাবে না। এটা মিস করলে পুরা যে আমাদের কোর্সের যে মানে মেইন যে এটা মোটিভ, এটাই ফুলফিল হবে না। সো আমি ট্রাই করবো এটাতে যতটুকু একটু বেশি সময় দেওয়া যায়। এটা কি গরম লাগতেছে মনে হয়? স্ক্রিন শেয়ার করো। ক্লিক থেকে শুরু করো, আমরা যে বাটনে ক্লিক করতেছি এখান থেকে শুরু করো। হ্যাঁ, একদম বাটন ক্লিক থেকে শুরু করবে। অ্যাজাক্সে আসলো বই থেকে সেটাও তো জানতে হবে আমাকে। আমি তোমাকে একটা স্ক্রিনশট দিচ্ছি আমার এই লেআউটের, যাতে তোমার বুঝাইতে সুবিধা হয়। চ্যাটে দিয়ে দিচ্ছি। ট্রান্সলেট সাইডে সরাবে চ্যাটে তো মানে ইমেজ দেওয়া যাবে না, তাই না? না ভাই সেটা ভিডিওটি প্লিজ কর। বুঝতে করব না। একটা ক্লিক করো সাইডটাকে লাইক করা যাচ্ছে না এই লিঙ্কটা ওপেন করো, তাইলেই হবে। ইমেজ, শুধু ইমেজটা দেখাইলেই হবে, প্রবলেম নেই। এই চ্যাট থেকে আমি একটা ইমেজ দিচ্ছি, জাস্ট ইমেজটা দেখে বোঝো, তাইলেই হবে। ওকে, ওকে। অ্যাজাক্সের জন্য মেইনলি আমরা একটা জেএস ফাইল একটা লোড করাইছি just। আর হচ্ছে অ্যাজাক্সের ইউআরএলটা এখান থেকে পাস করায় দিছে।
আচ্ছা আমাদের কলমের প্লাস হচ্ছে আমাদের হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে অবজেক্ট, তাই না? অবজেক্ট সিলেক্ট করে হচ্ছে না, স্যানিটাইজ টেক্সট ফিল্ড হচ্ছে তোমার, এটা ওই টেক্সটের মধ্যে যদি কোনো স্পেশাল ক্যারেক্টার থাকে বা কোনো ফুটনোট থাকে। এটা হচ্ছে স্পেশাল অথবা হচ্ছে এইচটিএমএল এগুলো হচ্ছে পরে এটা হচ্ছে। আর এখানে হচ্ছে একটা অ্যারে ক্লাস করা হচ্ছে, এই অ্যারেটা আমরা হচ্ছে আমাদের হচ্ছে যে কোনো ধরনের কাস্টম পোস্টের জন্য হচ্ছে কাজ করে এটা। জাস্ট পোস্টের পেজে হচ্ছে আমাদের কাস্টম পোস্টের নামটা দিয়ে দিই, ওটার জন্য হচ্ছে অ্যাড্রেসটা কাজ করবে, এই ফাংশনটা কাজ করবে। এখানে হচ্ছে আমাদের পোস্টের প্রোডাক্ট, আর আমরা পার পেজ দিতেছি, এখানে নাম হচ্ছে আর ট্যাক্স কোয়েরি, এটা আমাদের হচ্ছে ক্যাটাগরি কোয়েরির জন্য আমাদের হচ্ছে এই অ্যারেটা ইউজ করা হচ্ছে এখানে। টেক্সট কোয়েরির ফুল স্পেলিংটা কি? ট্যাক্সোনমি কোয়েরি নামটা কি, আমাদের হচ্ছে প্রোডাক্টের জন্য হচ্ছে প্রোডাক্ট অ্যাড দিতে হচ্ছে, এটা কমার্সের ডিফল্ট, আর হচ্ছে স্লাগ, আর হচ্ছে ট্রান্সলেশন হচ্ছে ক্যাটাগরি। এখানে হইলো তোমার মানে কোন জিনিসটা ধরে এখানে একটা চালাবে, আমাদের চালাবে এখানে স্লাগ ধরে আর এটা চালাবে। অ্যাকচুয়ালি কোয়েরিটা হচ্ছে কি ধরে করবে, মানে ডাটাবেজে যে সার্চ করবে এটা কিসের ভ্যালু ধরে সার্চ করবে। সো আমরা হচ্ছে যখন উপরে ওই যে একটা ভ্যারিয়েবল নিচ্ছি না ক্যাটাগরি, ওইখানে ক্যাটাগরির মধ্যে আমরা হচ্ছে ওই স্লাগটাকেই পাঠিয়ে দিছিলাম আগে থেকেই। এই জন্য আমরা এখানে ফিল্ডে স্লাগ দিছি, আমরা যদি আইডি ধরে পাঠাইতাম তাহলে ফিল্ডে আইডি দিয়ে দিতাম। নিচের এই কোয়েরি তো আমরা সবাই করছি তাই না, যে দা কোয়েরি, তারপরে হচ্ছে ডাব্লিউপি কোয়েরি, আর্কস, এখান থেকে এইগুলাতে বুঝতে কোনো প্রবলেম আছে কারো? ওকে, তারপরে হচ্ছে কাজটা হচ্ছে কোয়েরির ভিতরে হচ্ছে এখানে হচ্ছে আমরা হচ্ছে আগে ইটাস আসলে ওটা কি পোস্ট না কোন সেটার জন্য হচ্ছে একটা কন্ডিশন দিয়ে হ্যাড পোস্ট দিয়ে চেক করা হয় যে কোনো পোস্ট আছে কিনা, এইটুকু, যে পোস্টের কাউন্টিং যদি 0 হয় তাহলে হ্যাড পোস্ট ফলস হবে। একটা থাকে তাহলে এখানে সামনে আইকন আচ্ছা, এখানে কিভাবে মেটা নিয়ে আসতে হয় সেটা আমাদের একটু দেখতে হবে, আমরা একটু পরে দেখবো। ঠিক আছে রাকিব, আমি হচ্ছে আরেকটাতে মুভ করি তাইলে। আজকে আমরা হচ্ছে যেহেতু ক্যাটাগরিটা করে ফেলছি, আমরা অন্য একটাতে মুভ করি, এটা একটু বোঝার ট্রাই করবে সবাই আগেই, তাহলে হচ্ছে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। ঠিক আছে, ওকে, সবাই একটু দেখি। এখানে প্রোডাক্টের মধ্যে আমাদের হচ্ছে এই ফিল্টারিং এর জন্য আমরা ক্যাটাগরিটা ইউজ করছি, ঠিক না? ক্যাটাগরিটা ফিল্টারিং করছে। ক্যাটাগরিতে যদি আমি যাই তাহলে উপরের ইউআরএলটা খেয়াল করো, এখানে ট্যাক্সোনমি দেওয়া আছে, এটা তার মানে বুঝতে পারতেছি ক্যাটাগরিটা একটা ট্যাক্সোনমি। ঠিক আছে, ট্যাক্সোনমি
ইজ ইকুয়াল টু প্রোডাক্ট আন্ডারস্কোর ক্যাট, যেটা এই যে ইউআরএল এর মধ্যে নামটা দেওয়া আছে, ঠিক আছে। ওকে, আমরা যদি এখন ধরো ব্র্যান্ডের মধ্যে যাই, যে ব্র্যান্ডের মধ্যেও কিন্তু ঠিক সেম জিনিসটাই আছে, ট্যাক্সোনমি ইজ ইকুয়াল টু প্রোডাক্ট ব্র্যান্ড। সো আমরা এর আগে হচ্ছে ক্যাটাগরি ধরে কোয়েরিটা করছি, আমরা সেম জিনিসটাকে রিপিট করে আমরা হচ্ছে ব্র্যান্ডের জন্য করব। আমাদের এখন কোনো ব্র্যান্ড এখানে কি ক্রিয়েট করা আছে? নাই। তার মানে আমাদের এখানে যদি আমরা ব্র্যান্ড শো করাইতে চাই একদম এমটি পাবে। সো আমি এখানে ধরো একটা ব্র্যান্ড দিয়ে দিলাম, ধরো এখানে আমি একটা ব্র্যান্ডের নাম দিলাম হচ্ছে ধরো বাটার, ঠিক আছে। আরেকটা দিলাম হচ্ছে ধরো অ্যাপেক্স, ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে যে এইগুলাকে, এই যে ক্যাটাগরি যেরকম আমি এখানে শো করাইছি, ঠিক সেম জিনিসটাই ব্র্যান্ড লিখে এই নিচে আবার ওইগুলা শো করাবো, ঠিক আছে। আচ্ছা, এই ক্যাটাগরিটা তাহলে কোথায় আছে? আমি একটু সাইড বাই সাইড রাখি, তাহলে সুবিধা হবে নেভিগেট করতে। এই ক্যাটাগরিজটা আমাদের কোথায় আছে? এটা আমরা একটা উইজেট থেকে নিছিলাম, তাই না? সো উইজেটটা কোনটা যদি আমরা একটু এডিট করে দেখি, এখানে যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পাবো এখানে এই যে উইজেট, এটার নাম হচ্ছে প্রোডাক্টস, ঠিক আছে। সো আমরা উইজেট গুলা কোথায় রাখছিলাম? উইজেটস এর ভিতরে, তাই না? এই যে প্রোডাক্টস, ঠিক আছে। এইখানে যদি আমরা একটু নিচে আসি স্ক্রল করে, এই যে এইখানে দেখতে পাচ্ছি এখানে ক্যাটাগরিজ, ঠিক আছে। তার মানে এই ক্যাটাগরিজটাই হচ্ছে আমাদের এই ক্যাটাগরিজটা, ঠিক না? সো আমাদের এই পুরা জিনিসটা কিন্তু আরেকবার লাগবে, ঠিক আছে। সো পুরা জিনিসটা যতটুকু মনে হচ্ছে আমার, এই যে ডিফটা, এই যে ব্লক ক্যাটাগরিজ মডিউল, এবং এটা ইন বোঝাচ্ছে যে ব্লক ক্যাটাগরিজ মডিউল এইখানে স্টার্ট হইছে এবং এইখানে এসে ইন্ড হইছে, ঠিক না? সো এই সেম জিনিসটাই আমি কি করব, একবার কপি করে নিব। কপি করে নিয়ে জাস্ট হচ্ছে ক্যাটাগরিজ এই জায়গায় ব্র্যান্ড দিয়ে দিব, এবং ক্যাটাগরিজ এর জায়গায় ব্র্যান্ডস। কি বোঝা যাচ্ছে? ওকে, এখানে দেখো ব্র্যান্ডস আমি দিছি, কিন্তু আমার এই ভিতরের যে কোয়েরি গুলো আমি এখনো চেঞ্জ করি নাই। আমার ব্র্যান্ডস কিন্তু এখানে চলে আসছে, ঠিক না? আমাকে এখন কোয়েরি গুলা চেঞ্জ করতে হবে। তো আগে যে কোয়েরিটা করা ছিল এটা ফর ইচ লুপ দিয়ে করা ছিল, যদি ভালো মতো দেখা যায়, দেখা না গেলে বলবা। ফর ইচ লুপ দিয়ে করা ছিল, এবং এই ফর ইচ লুপে আমরা হচ্ছে গেট অল প্রোডাক্ট ক্যাটাগরি, এটার মধ্যে আমাদের যতগুলা ক্যাটাগরি ছিল ওই প্রোডাক্ট ক্যাট ট্যাক্সোনমির আন্ডারে সবগুলা নিয়ে আসছিলাম, ঠিক না? সো সেম ভাবেই আমাদের কিন্তু এখন ব্র্যান্ডের জন্য নিয়ে আসতে হবে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এই ভ্যারিয়েবলটা যেখানে আছে এই কোয়েরিটাও কিন্তু রিপিট হবে আমার, ঠিক আছে। বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমি এখানে কোনো একটা কমেন্ট দিয়ে দিব যে গেট অল প্রোডাক্ট ক্যাটাগরি, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে ধরো গেট অল প্রোডাক্ট ব্র্যান্ড। ওকে, আর এই ভ্যারিয়েবলের নামটা চেঞ্জ করে গেট অল প্রোডাক্ট ব্র্যান্ড করে দিলাম। আর প্রোডাক্ট ক্যাট, এটার পরিবর্তে কি হবে? প্রোডাক্ট ব্র্যান্ড। এটা আমরা মেইনলি যেটা করি সেটা হচ্ছে কপি করে নিয়ে আসি এখান থেকে, ঠিক আছে। কপি করলে এটা ভুল হওয়ার চান্স কমে যায়। সো আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। বাকি সবই সেম থাকবে, শুধুমাত্র ভ্যারিয়েবলের নামটা আমি চেঞ্জ করে দিব। আর হচ্ছে এখানে ক্যাটাগরির জায়গাতে আর কোথাও আছে, হ্যাঁ এখানে জাস্ট রিপ্লেস করে আমি এটাকে ব্র্যান্ড করে দিলাম, ঠিক আছে। ওকে, বাদ বাকি জিনিস সব সেম। এই লিঙ্কটিং গুলা কিভাবে পাইতে হয় না হয় এগুলো আমরা লাস্ট দিন দেখছিলাম, তাই না? সো আশা করি এগুলাতে কারো কোনো প্রবলেম নাই। ডাটা স্লাগের মধ্যে কেন রাখছি এটাও একটু পরে এক্সপ্লেইন করব, সমস্যা নাই। এখন দেখি আমাদের ব্র্যান্ডটা শো করে কিনা। ব্র্যান্ড আসছে? আসে নাই, কেন আসে নাই? ব্র্যান্ডের আন্ডারে কোনো প্রোডাক্ট নাই, এই জন্য। এটার একটা কোয়েরি ছিল এখানে যে লাভ কি, কোয়েরি করে তো কোনো লাভ হবে না, কারণ কোনো প্রোডাক্ট পাবে না।
তবে যদি তুমি করতে চাও হাইড এন্ট্রিটাকে ট্রু করা আছে এটাকে ফলস করে দিতে পারো। হয়ে গেল এই স্ক্রিন পালাইতেছে। ওকে, এখানে একটা এরর পাইছি আমি, দেখি কি এরর দিছে। আইডেন্টি ফলস। মনে হচ্ছে এখানে এরর দিছে। আচ্ছা, এই যে প্রোডাক্ট ক্যাট দেওয়া আছে, এটা হবে কি প্রোডাক্ট ব্র্যান্ড। ওকে, চলে আসছে তাই না? এগুলো দেখো লিংকেও কিন্তু পেয়ে গেছে আমাদের ব্র্যান্ড। এই যে নিচে যদি খেয়াল করো ব্র্যান্ড, তারপরে বাটা, তারপরে অ্যাপেক্স গেলে ব্র্যান্ড অ্যাপেক্স। ওকে, আমরা তাহলে এখন কিছু প্রোডাক্ট সিলেক্ট করে দেই এটার আন্ডারে, ঠিক আছে? সো অল প্রোডাক্টসে গেলাম, যাওয়ার পরে ধরো হচ্ছে যে বেল্ট, কুইক এডিট থেকেও করতে পারি, এটাতে যেহেতু চলে আসছে এটাতে করে দিলাম, এখানে অ্যাপেক্স দিয়ে আমি জাস্ট হচ্ছে আপডেট করে দিলাম, ঠিক আছে? অল প্রোডাক্টে গেলাম, ক্যাপ ব্র্যান্ড করে এটা না, যেটা বাটা দিয়ে আপডেট করে দিলাম। সানগ্লাস, বাটা ব্র্যান্ডের সানগ্লাস, অ্যাপেক্স ব্র্যান্ডের হুডি, ঠিক আছে? ওকে, এখন তাহলে আমাদের এইটা ঠিক আছে, ঠিক না? এখন আমাদের কুয়েরিতে যাইতে হবে যে আমরা সার্চ করলে এই যে যে চারটা আমরা সিলেক্ট করছি, যখন আমরা অ্যাপেক্স দিয়ে সার্চ দিব, অ্যাপেক্স যেগুলোতে সিলেক্ট করা শুধু সেগুলাই আসবে। বাটা দিয়ে সার্চ করলে যেগুলোতে বাটা সিলেক্ট করা সেগুলাই আসবে। ইভেন মাল্টিপলও হইতে পারে, যেমন এই যে হুডিটা, এটা অ্যাপেক্স এবং বাটা ধরো দুইটারই আছে, ঠিক আছে? এই যে দেখো এইখানে কিন্তু ব্র্যান্ডের কলামে কিন্তু দেখা যাচ্ছে যে কোনটা অ্যাপেক্স এর কোনটা বাটার, ঠিক আছে? ওকে, এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে কুয়েরিতে মুভ করব। আমাদের এখানে অ্যাপেক্স এবং বাটা, এখন এখানে তো ক্লিক করতে হবে তাই না? ক্যাটাগরিজে যেরকম আমরা আগে ক্লিক ইভেন্ট ধরছিলাম, ক্লিক ইভেন্টটাও এখানে আমাদের সেম ভাবেই ব্র্যান্ডের জন্য ধরতে হবে, ঠিক আছে? আমি যখন এখানে ক্লিক করলে তো ফিল্টারিংটা হবে তাই না, যে ক্লিক করার আগে পর্যন্ত কি কোনো কিছু হবে না, তার মানে আমাকে ক্লিকের একটা ইভেন্ট ধরতে হবে, ঠিক আছে? এইখানে মেইনলি আসে জাভাস্ক্রিপ্টের কাজটা, যে কেন আমাদের jQuery বা জাভাস্ক্রিপ্ট দরকার হয় অ্যাজাক্স করতে গেলে। এই যে ক্লিক করব, ক্লিক করার কারণে আমার একটা রিকোয়েস্ট সেন্ড হবে, এইটুকু কাজের জন্যই জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? এটা কিন্তু অলরেডি আমরা HTML এও দেখছি যে ক্লিক করলে আমাদের ওই যে জেসন প্রোডাক্ট নামে মনে একটা এপিআই থেকে আমরা ডাটা নিয়ে আসছিলাম, ক্লিক ইভেন্ট দিয়ে, তারপরে হচ্ছে সার্চ করলে হচ্ছে ওই ব্র্যান্ডের প্রোডাক্ট গুলা চলে আসবে, এই টাইপের কাজও করছিলাম। ঠিক সেম জিনিসটা কিন্তু আমাদের এইখানে হচ্ছে, কিন্তু এখানে থার্ড পার্টি এপিআই না, এখানে আমাদের ওয়েবসাইটেরই ডাটা আমরা এখানে ফেস করাবো, ঠিক আছে? ওকে, তার মানে আমার এখন এখানে ক্লিক ইভেন্ট ধরতে হবে অ্যাপেক্স এবং বাটাতে। যখন কেউ ক্লিক করবে, ক্লিক ইভেন্ট ধরার জন্য আমরা নর্মালি যেটা করি, একটা ইউনিক আইডি ধরে নেই। আমাদের আগে একটা ইউনিক আইডি ছিল ক্যাটাগরিজ ব্লক লেফট, ঠিক না? এখানেও কিন্তু সেম আইডি, একটু ডুপ্লিকেট করছি, এখানেও চলে আসছে, ঠিক আছে? সো আমি এটাকে একটু চেঞ্জ করে দেই। ডিজাইন ব্রেক করে কিনা আমি জানি না, যদি ডিজাইন ব্রেক করে তাহলে আমাকে এটা সেম রাখতে হবে। ডিজাইন ব্রেক করছে, তাহলে আমি এইটাকে ক্যাটাগরি ব্লক লেফট না দিয়ে একটা ক্লাস দিয়ে দেই, যে ধরো ক্যাটাগরি ব্লক লেফট, এখানে আরেকটা আইডি দেবেন, এখানে আরেকটা আইডিয়া দিতে পারি, ক্যাটাগরি ব্লক লেফট থাকলো ব্র্যান্ড ব্লক লেফট, ঠিক আছে? মানে আইডি কি দুইটা পাবে একই দিবে? আইডি একটা পাবে, আইডি দুইটা পাবে না। আমরা ক্লাস দিয়ে দিই এখানে, ঠিক আছে? ক্লাস তো মাল্টিপল দিতে পারবো, সো ক্লাস মাল্টিপল দিয়ে দিলাম। ওকে, এবার ঠিক আছে। সো তার মানে আমরা যখন ক্লিকটা করব তখন আর এই আইডিতে ক্লিক করলে লাভ হবে না, আমাকে ক্লিক করতে হবে এই ব্র্যান্ড, এই ক্লাসটাকে ধরে, তাই না? ওকে, আমাদের এই ক্লাস রিলেটেড জিনিসপত্রগুলা বা এই যে ইভেন্ট হ্যান্ডেলিং বা ক্লিক করব না করব এই টাইপের জিনিস হ্যান্ডেল করার জন্য ajax handler.js নামে আমরা একটা ফাইল নিছি,
এই ফাইলটা আমরা লোড করাইছি। আমরা এই যে যেরকম main.min.js css js আমরা লোড করানোর আগে দেখছিলাম কোন ফাংশন দিয়ে করাইতে হয়। CSS include WP. ঠিক আছে, মানে পুরোটা হয় নাই। CSS there is book. আমরা js ফাইল লোড করানোর জন্য কোন ফাংশন ইউজ করি? পুরো ফাংশনটার নাম বলো। wp enq script, আর স্টাইল লোড করানোর জন্য wp enq স্টাইল, এই যে এটা। ঠিক আছে, ওকে। এখানে একটা জিনিস একটু কনফিউজিং লাগতে পারে তোমাদের কাছে, সেটা হচ্ছে যে wp enq স্ক্রিপ্ট এবং একটা হুক আছে wp enq স্ক্রিপ্টস। ঠিক আছে, আমাদের এই যে স্টাইল এবং স্ক্রিপ্ট যেগুলো আমরা লোড করাই সেগুলো কিন্তু একটা হুকের ভিতরে দিতে হয়। ওকে, সেই হুকটার নাম হচ্ছে wp enq স্ক্রিপ্টস, এখানে এস আছে। আর যদি আমরা জেএস ফাইলগুলো লোড করাই তখন wp enq স্ক্রিপ্ট ফাংশনের মধ্যে লোড করাইতে হয়। দুটো কিন্তু ডিফারেন্ট, এটা কিন্তু একটা ফাংশন আর এটা কিন্তু একটা হুক। ঠিক আছে, ফাইলগুলো লোড করলে আমাদের রেজিস্টার প্লাগইনের মধ্যে তো রাখতে হবে। ইয়েস, এটা রেজিস্টারের করতেই হবে এবং wp enq স্ক্রিপ্ট এই হুকের ভিতরে রেজিস্টার করতে হবে। আচ্ছা, যদি আমরা শুধুমাত্র অ্যাডমিনের জন্য কোনো স্ক্রিপ্ট লোড করাতে চাই তাহলে কি কি কোন হুক ইউজ করতে হয়? একটা হুক আছে না, অ্যাডমিন enq স্ক্রিপ্ট, অ্যাডমিন enq স্ক্রিপ্টস। ঠিক আছে, এটা যেমন wp enq স্ক্রিপ্টস। wp enq স্ক্রিপ্টস এর কাজ হচ্ছে আমাদের যে সাইটটা আছে সেটার ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুই জায়গাতেই লোড হবে। অ্যাডমিনেরটা শুধুমাত্র অ্যাডমিনে লোড হবে। ঠিক আছে, যে ধরো আমি লগ ইন করা আছি, আমি এখানে লগ ইন করা আছি, শুধুমাত্র এই লগ ইনের এই প্যানেলটাতেই কোনো একটা স্ক্রিপ্ট লোড করাইতে হবে, তখন আমরা কি ইউজ করব? অ্যাডমিন enq স্ক্রিপ্টস, এই হুকটা। এবং তার ভিতরে মানে কোন একটা স্টাইল এবং স্ক্রিপ্ট লোড করানোর ফাংশন একই, ফাংশনে কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, ফাংশনে কোনো চেঞ্জ নাই, চেঞ্জটা আসবে শুধুমাত্র হুকে। এই wp enq স্ক্রিপ্ট লোড করাইলে আমাদের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুই জায়গাতে স্ক্রিপ্ট লোড হবে। আর যদি আমরা শুধু তার আগে অ্যাডমিন বসায় দেই, শুধুমাত্র অ্যাডমিন ড্যাশবোর্ডের জন্য লোড হবে। আমি একই কথা বারবার রিপিট করতেছি বোঝানোর জন্য। ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। ওকে, গ্রেট। তারপরে আমরা যদি নেক্সটে যাই, এখানে হচ্ছে আমরা যেটা করছি, আমাদের এই যে ajax_handler.js একটা ফাইল বানাইছি। এই ফাইল বানানোটা এটা একটা ভালো প্র্যাকটিস। আমি নরমালি এভাবেই করি যে একটা সেপারেট ফাইল বানাই যেখান থেকে আমি অ্যাজাক্স রিলেটেড অ্যাকশন গুলো ঘটাবো। ঠিক আছে, আমি কিন্তু চাইলে এখানে main.js এর ভিতরেই করতে পারতাম। main.js এ করলে কি হইতো, আমার যে কোর যে ফাইলটা থিমের সাথে রিলেটেড বা হচ্ছে আমার প্লাগইনের সাথে রিলেটেড, এগুলাতে বারবার চেঞ্জ করতে হইতো। ওইটাতে তো আমার চেঞ্জ করার কোনো দরকার নেই, কারণ ওটা ডিপেন্ডেন্সি অনেক জায়গাতেই আছে। হ্যাঁ, ওই ডিপেন্ডেন্সিতে যাতে কোনো ইস্যু না হয় এজন্য আমি এইটা ফলো করি যে সেপারেট আর একটা ফাইল ক্রিয়েট করে নেই এবং এই ফাইলে আমার অ্যাজাক্স রিলেটেড যত কাজ হয় সেই কাজগুলো করি। ঠিক আছে, ajax_handler.js। আচ্ছা, এই ajax_handler.js এর মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেসে আমাদের হচ্ছে যে রিকোয়েস্টটা যেটাতে পাঠাই সেটা হচ্ছে একটা অ্যাজাক্স এর ইউআরএল। এই ইউআরএলটা হচ্ছে একটা কমন একটা ইউআরএল। কমন ইউআরএলটা কি, এরকম যে ওয়েবসাইট অ্যাড্রেস, মানে যে কোনো একটা ওয়েবসাইট অ্যাড্রেস, ধরো হচ্ছে example.com, তারপরে wp admin, তারপরে হচ্ছে admin@ajax.php। ঠিক আছে, আমাদের অলওয়েজ ওয়ার্ডপ্রেসে যখন একটা অ্যাজাক্স রিকোয়েস্ট সেন্ড করব অলওয়েজ এই ইউআরএল এই সেন্ড করতে হবে। ঠিক আছে, অলওয়েজ এই ইউআরএল এ হিট করবে। এখন এই ইউআরএল এর এই পার্টটুকু কিন্তু কমন, তাই না? এই পার্টটুকু সবগুলোর জন্য কমন, কিন্তু এই example.com এটা কি সবার জন্য, কি সবারই ডোমেইনের নাম কি example.com? না, এটা তো ডাইনামিক করতে হবে। সো এইটাকে ডাইনামিক করার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে এই যে জেএসটা যেটা আমরা লোড করাইছি, এই জেএস এ আমরা হচ্ছে কিছু ভ্যালু পাঠাইছি আমাদের পিএইচপি ইন্ট থেকে। এটা করতে হয় wp localize স্ক্রিপ্ট দিয়ে।
ডাব্লিউপি লোকালাইজ স্ক্রিপ্ট এই জিনিসটা খুবই হেল্পফুল একটা জিনিস এবং এটা খুবই মানে কাজের একটা জিনিস। আমরা অনেক কিছু অনেক অনেক কমপ্লেক্স প্রবলেম এই জিনিস দিয়ে সলভ করতে পারি। ঠিক আছে, যখন আমরা পিএইচপির কোন একটা ভ্যালু জাভাস্ক্রিপ্টে খুব ইজিলি পাঠাইতে পারবো, এটা আমাদের কাজে অনেক বেশি বুস্ট আপ করবে। ঠিক আছে, আচ্ছা আমাদের এই যে অ্যাডমিন ইউআরএল তো ডোমেইন আসবে। হ্যাঁ, এই যে অ্যাডমিন ইউআরএল এটা হচ্ছে আমাদের ডাব্লিউপি অ্যাডমিন সহ এই অ্যাডমিন ইউআরএলটা যেটা করবে, আমি যে সাইটেই থাকি না কেন এই সাইটের নাম /wp admin এইটুকু দিয়ে দিবে আমাকে। ঠিক আছে, যদি ওই ডাব্লিউপি কাস্টম ইউআরএল ইউজ করে এটা অবশ্যই করতেই পারবে। ঠিক আছে, আচ্ছা এখানে অ্যাডমিন ইউআরএল বাদ দিয়ে আমরা এটা করতে পারি যে সাইট ইউআরএল ধরেও করতে পারি। তখন কি রকম হবে, যে ধরো যেরকম যে সাইট ইউআরএল, এটা আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিবে, তার সাথে আমরা কন্ট্যাক্ট করে দিব এরকম ভাবে যে ধরো হচ্ছে এর পরের পার্টটুকু হচ্ছে তখন এরকম হবে wp admin/admin@ajax.php। তখন আমাদের ইউআরএলটা এরকম হবে যদি আমরা সাইট ইউআরএল দিই, বাট এটাই বেটার। ঠিক আছে, সেটা হচ্ছে ভ্যালিড না। যদি কেউ যদি কাস্টম অ্যাডমিন ইউআরএল ইউজ করে তাহলে নিচেরটা কাজ করবে না। অ্যাডমিন ইউআরএল নরমালি কাস্টম হয় না, নিচেরটা কাজ না করার আরেকটা কারণ আছে। আমি এটা প্রবলেমে পড়ছিলাম এক সময়, সেটা হচ্ছে কেউ যদি সাইটের ট্রান্সলেশন ইউজ করে, হ্যাঁ ট্রান্সলেশন একটা সাইট ইউআরএল এ পাবে না। যে ধরো তুমি একটা ইয়েতে আসো, একটা পেজে আসো, হ্যাঁ ওই পেজে ইউআরএল হচ্ছে example.com/bn, এটা তো হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনের জন্য ইউআরএলটা বোঝাচ্ছে। সাইট ইউআরএল যেটা করবে এই বিএন সহ সে হচ্ছে সাইট ইউআরএলটা দিবে। ঠিক আছে, তখন যেটা হবে ইউআরএলটা তখন আর এই অ্যাডমিন ইউআরএল থাকলো না, তখন যেটা হইলো যে মেইন যে ডোমেইনটা example.com/bn/wp-admin/admin@ajax.php ইউআরএলটা তখন এরকম হয়ে গেল যখন কেউ ট্রান্সলেশন ইউজ করলো। এটা কি কারেক্ট ইউআরএল? না, আমাদের অলওয়েজ ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো সেগুলো কোনো ট্রান্সলেশনের ফাইল ধরে বা ডোমেইন ধরে থাকে না, এটা একদম রুট ফোল্ডারেই থাকে। সো এটা হচ্ছে রং ইউআরএল, এই জন্য এটাকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিতে গেলে আমাদের এই ফাংশন দিয়ে করতে হবে। ঠিক আছে, এটা আমি প্রবলেমে পড়ছিলাম এর আগে, এই জন্য আর কি তোমাদেরকে জানাই দিলাম। সাইট ইউআরএল বা হচ্ছে আরো যে সাইটের ইউআরএল ধরার জন্য আরো বেশ কিছু ফাংশন আছে, ওই ফাংশন গুলা দিয়ে করলে একটু প্রবলেম হয় যদি কেউ ট্রান্সলেশন ইউজ করে। ট্রান্সলেশন ইউজ না করলে আবার এগুলোতে কোনো প্রবলেম পাবে না। ঠিক আছে, হ্যাঁ বেস্ট প্র্যাকটিসের জন্য অ্যাডমিন ইউআরএল, তার ভিতরে হচ্ছে admin@ajax.php। আচ্ছা এখন কথা হচ্ছে আমি যে জেএসটা লোড করাইছি, এই জেএস এর সাথে তো আমার এই ভ্যারিয়েবলের বা এই ডাটাগুলোর একটা কানেকশন করাইতে হবে, ঠিক না? কারণ সামহাউ এই ডাটাগুলা যে এই জেএস ফাইলেই যাবে সেটা তো বুঝাইতে হবে আমাকে। সো এইটা বোঝানোর জন্য আমরা যেটা করছি, এটার যে নেমটা দেওয়া আছে বা হ্যান্ডেলার যেটা দেওয়া আছে, সেম হ্যান্ডেলার আমাদের লোকালাইজ স্ক্রিপ্টের জন্য দিতে হয়েছে। ঠিক আছে, অর্থাৎ ডাব্লিউপি স্ক্রিপ্টে আমরা যে হ্যান্ডেলারটা ইউজ করছি এবং ডাব্লিউপি লোকালাইজ স্ক্রিপ্টে যে হ্যান্ডেলারটা ইউজ করছি দুইটাই কি সেম। এইখানেই মেইনলি কানেকশনটা হইছে যে আমার এই জেএস ফাইলে এই অ্যারেটা পাস হবে। ঠিক আছে, আমার এই জেএস ফাইলে এই অ্যারেটা পাস হবে, এটা ডিফাইন করতেছি কি দিয়ে, এই হ্যান্ডেলারটা সেম দেওয়ার কারণে। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, সেকেন্ড প্যারামিটার, সেটা হচ্ছে ভ্যারিয়েবলের নাম। জাস্ট এটা সিম্পল একটা জিনিস যে আমি জাভাস্ক্রিপ্টে যে ভ্যালুগুলা গেট করব সেটা ভ্যারিয়েবলের নামটা কি হবে, যে কোন ভ্যারিয়েবল ধরে আমি ভ্যালুটা গেট করব, সেটা হচ্ছে অ্যাজাক্স হ্যান্ডেলার। এখন যদি আমি অ্যাজাক্স হ্যান্ডেলারে যাই, দেখো আমি যে অ্যাডমিন মানে অ্যাজাক্স ইউআরএলটা যেটা নিছি, অ্যাজাক্স ইউআরএল এটা কিসের মধ্যে নিছি, একটা অ্যারেতে অ্যাজাক্স ইউআরএল কি এর ভিতরে নিছি না, পোস্ট আইডিটাও নিয়ে নিছি, যদিও পোস্ট আইডি আমার কাজে লাগে নাই এখন পর্যন্ত, বাট লাগতে পারে। সো অ্যাডমিন এই অ্যাজাক্স ইউআরএলটা তাহলে আমরা ধরবো কিভাবে, এই ভ্যারিয়েবলের ভিতরে অ্যাজাক্স ইউআরএল, তাই না? অর্থাৎ অ্যাজাক্স হ্যান্ডেলার ডট অ্যাজাক্স ইউআরএল, ঠিক না? তাহলে আমি এই ভ্যালুটাকে পাবো, বুঝাইতে পারছি? সো এই সেম জিনিসটাই কিন্তু আমাদের এইখানে অলরেডি নেওয়া আছে, এই যে অ্যাজাক্স হ্যান্ডেলার ডট অ্যাজাক্স ইউআরএল। ঠিক আছে, এটা কোথায়, jQuery ডট
পোস্টের মধ্যে আমাদের অলওয়েজ আমরা যখন jQuery ডট পোস্ট দিয়ে কি বোঝাচ্ছি, আমরা এই যে একটা রিকোয়েস্ট সেন্ড করতেছি আমাদের সার্ভারে, ঠিক আছে? এটা কিন্তু এর আগেও আমরা দেখছি, ওই যে jQuery ডট অ্যাজাক্স যে কথা, jQuery ডট পোস্ট দিলে ডিরেক্টলি পোস্ট মেথডে রিকোয়েস্টটা পাঠাবে, আর যদি আমরা jQuery ডট গেট দেই তাহলে গেট মেথডে রিকোয়েস্টটা পাঠাবে, ঠিক আছে? সো আমরা পোস্ট রিকোয়েস্ট পাঠাতে চাই, এজন্য পোস্ট রিকোয়েস্ট দিছে jQuery ডট পোস্ট, আর এই ইউআরএলটা কোনটা হইলো অ্যাজাক্স ইউআরএল। অলওয়েজ কিন্তু এই ইউআরএলটাই বসবে যখন আমরা ওয়ার্ডপ্রেসে কোনো অ্যাজাক্স নিয়ে কাজ করতে যাব, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কোন একটা সাইটে করা আছে, এরকম একটা সাইট বলো তো যে এই সাইটে করা আছে অ্যাজাক্স দিয়ে কোনো একটা কাজ আমরা ভেরিফাই করি, কোন এক ক্লায়েন্টের কোন একটা সাইট যেখানে অ্যাজাক্সে কাজ করা আছে। এখানে না। শাকিলি তো মনে করছিল ইয়া, তুমি ওই যে এমপ্লয়ি এবং ওয়ার্কারের যে ইয়েটা করছিল না? মিডে লিংকে দিব, তাহলে আমরা এটা দেখতে পারবো। ওকে, লগ ইন করা লাগবে না, কন্টিনিউ উইদাউট লগ ইন দিয়ে দিছি। ওকে, এইখানে মেবি অ্যাজাক্স করা আছে, তাই না? আমি যেটা করি সেটা হচ্ছে যে দিয়ে দিলাম, নেটওয়ার্ক ট্যাবে যাই, ফিল্টারে ক্লিক করি, এই যে দেখো আমি যখনই ফিল্টারে ক্লিক করতেছি একটা রিকোয়েস্ট সেন্ড হচ্ছে, তাই না? দেখা যাচ্ছে অ্যাডমিন অ্যাজাক্স.php, এখানে থেকে যদি আমরা যদি যে রিকোয়েস্টেড ইউআরএলটা দেখি, দেখো রিকোয়েস্টেড ইউআরএল কি, এই যে ওয়েবসাইটের ডোমেইনটা https এই পর্যন্ত, তারপরে wp admin, তারপরে admin ajax.php, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমরা বলছিলাম যে কমন, সেটা হচ্ছে কি এখানে একটা অবশ্যই একটা অ্যাকশন থাকতে হবে, ঠিক আছে? আমরা তাহলে এখানে দেখি কোনো অ্যাকশন আছে কিনা পেলোডের মধ্যে। এই যে অ্যাকশন দেখো, স্কিপ লোড লিস্টিং, ঠিক আছে? এখন বাদ বাকি জিনিসগুলা কই থেকে পাঠাইছে? এই যে এখান থেকে, যে আমরা যেরকম এখানে ক্যাটাগরি পাঠাইছি, এখানে মাল্টিপল যত ইচ্ছা ভ্যালু পাঠাইতে পারি, ঠিক আছে? সো এই জিনিসগুলাই কিন্তু এখান থেকেও পাঠানো হয়েছে সেম মুভেতে। তার মানে আমাদের এই অ্যাকশনটা কিন্তু অবশ্যই অ্যাজাক্স ইউআরএল এর মধ্যে থাকতে হবে। মেইনলি এই অ্যাকশনের উপরে বেস করে কোন জায়গায় কলটা যাবে এবং আমার কোয়েরিটা কিভাবে হবে না হবে, এই জিনিসগুলো ডিফাইন এই অ্যাকশন দিয়ে। তাহলে আমরা যদি একটু আমাদের এই রিকোয়েস্টটা একটু ভেরিফাই করি, যে আমাদের যেটা করা আছে, যে ধরো এখানে আমরা নেটওয়ার্কে গেলাম, যাওয়ার পরে হচ্ছে এখান থেকে অ্যাক্সেসরিজে ক্লিক করলাম, দেখো এখানে অ্যাডমিন অ্যাজাক্স.php তে রিকোয়েস্টটা গেছে, এবং আমার এই হেডারের ইউআরএলটা কিন্তু আমার এই যে ডোমেইনের নাম, তারপরে wp admin admin ajax.php। পেলোডে যদি যাই আমার সেম জিনিস, মানে অ্যাকশন আছে এবং আমার আরো কিছু ভ্যালু পাঠানো আছে, এখানেও কিন্তু সেম অ্যাকশন আছে এবং আরো কিছু ভ্যালু পাঠাইছে। আমাদের এত কিছু দরকার হয় না, এই জন্য পাঠাই না, যদি দরকার হয় আমরা ঠিকই পাঠাবো, ঠিক আছে? ওকে, এখন নেক্সটে যদি আমরা মুভ করি যে আমাদের এই ব্র্যান্ডে, তাহলে এখন আমাদের এই আগের মতো ক্যাটাগরি যেভাবে করা আছে সেম জিনিসটা আবার রিপিট করতে হবে, ঠিক না? আমাদের এখন ক্লিক ইভেন্ট নিয়ে কাজ করা লাগবে, যে যখনই এখানে একটা ক্লিক করবে তখনই আমি কোনো একটা অ্যালার্ট শো করাবো প্রথমে, তারপরে আসি অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠাবো, আগে অ্যালার্ট শো করাই। অ্যালার্ট শো করানোর জন্য আমাকে jQuery দিয়ে ক্লিক ইভেন্টটা ধরতে হবে। আমাদের অলরেডি যেটা কপি উপরে করা আছে, আমরা এটাকে একদম উপরে রেখে দেই, সেম জিনিসটা আমি এখানে ডুপ্লিকেট করে নিলাম, আর এখানে একটা কমেন্ট করে দিলাম হচ্ছে অ্যাজাক্স রিকোয়েস্ট ফর ব্র্যান্ড ফিল্টার, আর এখানে দেই হচ্ছে অ্যাজাক্স রিকোয়েস্ট ফর প্রোডাক্ট ক্যাটাগরি ফিল্টার। ওকে, এখন আমার এই আইডিটা তো সেম নাই, তাই না? আইডি চেঞ্জটা করতে হবে আমাকে, এখন আমাকে ক্লাস ধরে করতে হবে, ঠিক না? ব্র্যান্ড ব্লক লেফট, এটা এই হ্যাশটাকে বাদ দিয়ে ডট দিতে হবে।
ওকে, তাহলে আমার অন ক্লিকের ফাংশনটা গেল, আমি জাস্ট এখান থেকে অ্যালার্ট করে দিচ্ছি। ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট, এটা কেন করা হয়? ইয়েস, আমাদের তো এটা একটা হাইপার রেফারেন্স লিংক, তাই না? এ ট্যাগ দিয়ে, তার মানে ক্লিক করলেই কিন্তু এটা অন্য পেজে চলে যাওয়ার কথা, এটা যাতে না যায় এজন্য আমরা এখানে ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট দিছি। যদি আমরা এটা না দেই তাহলে কিন্তু ওই পেজে চলেই যাবে, ঠিক আছে? ওকে, আমরা একটু চেক করে দেখি অ্যাপেক্স। এই যে দেখো, ব্র্যান্ড ক্লিকড, ঠিক না? বাটা, আচ্ছা আমাদের রিকোয়েস্টও সেন্ড হচ্ছে এখানে, ঠিক আছে? রিকোয়েস্ট সেন্ড হচ্ছে কেন, কেউ বলতে পারবে? ওখানে আমরা ক্লিক ইভেন্ট চেক করছি। আমরা তো ক্লিক ইভেন্ট দিছি হচ্ছে যে এই যে জাস্ট এই অ্যালার্ট দিছি, কিন্তু রিকোয়েস্টও সেন্ড হচ্ছে কেন? ওকে, এটার এক্সপ্লেনেশনটা দিচ্ছি, সেটা হচ্ছে এই যে ক্যাটাগরিজ ব্লক লেফট, এই আইডিটা কিন্তু দুই জায়গাতেই আছে, ঠিক না? দেখো এটার যে সিলেক্টরটা, এটার সিলেক্টর কিন্তু সেম হয়ে গেছে, ঠিক না? এই সিলেক্টর এবং এই সিলেক্টরের মধ্যে কোনো ডিফারেন্স আছে? নাই। সো যার কারণে এই ক্লিক ইভেন্টটাও কিন্তু কাজ করতেছে ব্র্যান্ডের ক্লিকের জন্য, ঠিক আছে? এখন তো বিপদে পড়ে গেছে। আচ্ছা, এটা সলিউশন কি? এটা এখানে যেরকম একটা ক্লাস ধরে দিছিলাম না, এখানেও একটা ক্যাটাগরির জন্য একটা ক্লাস ধরা দেই, ক্যাটাগরি, এবং এইখানে এসে আমাদের এই ব্লক লেফট বাদ দিয়ে এখানে আমাদের সেম ব্র্যান্ডের মতো ক্লাসটা ধরা দিতে হবে হচ্ছে ডট ক্যাটাগরি ব্লক লেফট, ঠিক আছে? এটা তাহলে ক্যাটাগরির কোয়েরি হইলো এবং এটা ব্র্যান্ডের কোয়েরি হইলো। কি হইছে? সবাই আসলে তোমার মধ্যে চলে গেছে। চোখে পানি দিয়ে আসা, যাও। ওকে, এখন তাহলে আমরা একটু চেক করে দেখি নাকি। এখন যদি আমরা ব্র্যান্ডে ক্লিক করি, এখন কিন্তু কোনো রিকোয়েস্ট সেন্ড হয় নাই, ঠিক আছে? এটার জন্য তো হওয়ার কথা, তাই না? এখন আগেরটার কোনো প্রবলেম হলো কিনা এটা তো চেক করে দেখার দরকার আছে। ক্লোথিং, এটা ঠিক আছে, ক্লোথিং লোড হয়েছে। এটা ঠিক করে দেওয়া পরে প্রতিটা এমএস ওকে, এগুলা হচ্ছে প্র্যাকটিসের বিষয়, বুঝছো? যখন তুমি হচ্ছে আস্তে 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 এগুলা শিখতে থাকবা, তখন হচ্ছে তোমার মাথার ভিতরে ঢুকে যাবে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় হতে পারে, ঠিক আছে? তোমার কি মনে হয় প্রবলেম আমি প্রথম পড়ছি আজকে? আপনি বলছেন বলেই তো জীবনে বহুত পড়ছি, এই জন্য এখন মানে মাইন্ড ওইভাবেই কাজ করে যে এই প্রবলেমটা কোথায় হইতে পারে, এরকম ফলব্যাক গুলা মাথায় অলরেডি সেট করা থাকে। বাইরে করবে আজকে কত বছর লাগছে ভাইয়া? আমি তো প্রোগ্রামিং শুরু করছিলাম অনেকদিন আগে থেকে, প্রায় প্রোগ্রামিং শুরু করি প্রায় 20-এর দিক থেকে, 20। আর চাকরি জীবন শুরু হয় হচ্ছে তোমার 22-এর শেষে থেকে, মানে বলতে পারো 22-এর ডিসেম্বর থেকে চাকরি জীবন শুরু। 20 সাল থেকে 21 25 20 না প্রোগ্রামিং শুরু করছিলাম 20 থেকে, 20 থেকে শুরু করে হচ্ছে মানে শিখতাম আর কি ওই সময়। মানে বিষয়টা হচ্ছে কি, যে যখন তুমি হচ্ছে শেখার জন্য সময় স্পেন্ড করবা, তখন হচ্ছে তোমার লার্নিং কার্ভটা একরকম থাকে, আর যখন কাজের জন্য তুমি হচ্ছে করবা, তখন লার্নিং কার্ভটা আরেক রকম থাকে। শেখার জন্য লার্নিং কার্ভটা অনেক স্লো হয়, হ্যাঁ, যে তুমি হয়তোবা কোর্স কিনছিলাম না এমনিতেই আমি নর্মালি একটা কোর্স কিনছিলাম, ওয়ার্ডপ্রেসের একটা কোর্স কিনছিলাম, সফটেক আইটি, নাম শুনছো? সফটেক আইটি, ওনার ওনার ফাউন্ডার হচ্ছে তরিকুল মাওলা সুজন, ঠিক আছে? তরিকুল মাওলা সুজন আসছিল কিনা আমার জানা নাই। তরিকুল ভাইয়া প্রথম জব কিনে এনেছিলেন লারাভেল ডেভেলপার। এই যে ইনি হচ্ছে সফটেক আইটির ফাউন্ডার।
এনার অনলাইন ব্যাচে ভর্তি হয়েছিলাম। ওই সময় প্রাইসিং ভালোই প্রাইসিং ছিল, 10,000 টাকা ছিল। ঠিক আছে, ওই সময় 10,000 টাকা দিয়ে একটা কোর্স কেনা আমার জন্য বিশাল একটা ব্যাপার ছিল। আমি তো নর্মালি ইউটিউব থেকে মানে মেইনলি আমার লার্নিং সোর্সটা ছিল হচ্ছে ইউটিউব। হুম, আমি ইউটিউব থেকেই ম্যাক্সিমাম জিনিস শিখছি। তবে এই কোর্সটা আমার হচ্ছে একটু স্কেল আপ করছে, একটু বুস্ট করছে, যেহেতু ইনভেস্ট করছি। সো না শিখে উপায় নেই, ঠিক আছে। এইটার জন্য মেইনলি হচ্ছে তোমার একটু ফোর্সফুলি ইয়ে করছিলাম। না, আমি ওয়ার্ডপ্রেস এর কোর্স কিনছিলাম, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের কোর্স কিনছিলাম। ঠিক আছে, প্লাগইন ডেভেলপমেন্টের একটা ভিডিও দেখি নাই, এখন আমি প্লাগইন ডেভেলপার। আমি লাইফে প্লাগইন নিয়ে সত্যি কথা বলতে গেলে প্লাগইন ডেভেলপার হিসেবে জয়েন করার আগে আমি প্লাগইন নিয়ে কাজ করি। আমি ডাব্লিউপি ডেভেলপারের প্রথম প্লাগইন ডেভেলপার হিসেবে জয়েন করছি। তার আগে আমার প্রফেশনাল প্লাগইন নিয়ে কাজ করার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। হ্যাঁ, শুধু থিম নিয়ে টুকটাক প্লাগইন নিয়ে কাজ করছি, কিন্তু ওইটাই তো বললাম যে প্রফেশনাল লেভেলের কিছু ছিল না। তবে থিম নিয়ে এত বেশি কাজ করা হয়েছে, বা থিম নিয়ে হচ্ছে তোমার এত ডিপ কাজ করা হয়েছে, প্লাগইনে গেলে আর ওইটা মানে কিছু মনেই হয় না যে আমি প্লাগইনে কাজ করতেছি। ঠিক আছে, এই যে অ্যাজাক্সের যে ইয়েগুলো আমি তোমাদেরকে যেগুলো প্লাগইনে দেখাচ্ছি, এই কাজগুলো এর থেকেও অ্যাডভান্স কাজ আমি থিমে করছি। হ্যাঁ, ট্রিপ্রেক্স, তারপরে হচ্ছে টুরিও, তারপরে হচ্ছে অ্যাস্ট্রিপ, এই প্রজেক্ট গুলো। এই জন্য তো হাসিনাদের আগে সাজেস্ট করে থিম ডেভেলপমেন্ট করলে ওয়ার্ডপ্রেস এর স্ট্রাকচার সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়। ঠিক আছে, আমি নরমালি ইউটিউব থেকে শিখছি। যেমন ধরো আমি লারাভেল ডেভেলপার হিসেবে জয়েন করছি, লারাভেলের কোনো কোর্স আমি কিনিনি। ঠিক আছে, সব ইউটিউব থেকে দেখা। আমাদের অবস্থা সেম। আমি ইউটিউবে হচ্ছে লারাভেলের ভিডিও দেখছিলাম, হচ্ছে তোমার লার্ন হান্টার নামে একটা ইউটিউব চ্যানেল আছে। এইটা হচ্ছে আমার প্রথম ইউটিউব চ্যানেল দেখা, লার্ন হান্টার। এই যে এটা, এখন অনেক সাবস্ক্রাইবার। ঠিক আছে, এনার এখানে লারাভেলের কিছু কোর্স ছিল। আমি যখন লারাভেল শিখি তখন লারাভেলের ভার্সন চলতেছিল মনে হয় 6-7, নতুন রিলিজ হচ্ছে এরকম অবস্থা ওই সময়ে। না, এগুলা তো লারাভেলের, উনি এমন একজন মানুষ যে প্রত্যেকটা লারাভেল ভার্সন রিলিজ হইলে 100-150টা করে ভিডিও বানায়। ঠিক আছে, নতুন নতুন ভার্সনের উপরে। আমি 7 এরটা দেখছিলাম, ভার্সন 7। একটা শিখলেই হয়ে যায়। তারপরে হচ্ছে তোমার আস্তে আস্তে রিঅ্যাক্ট জেএস এর প্রতি ইন্টারেস্ট হলো, রিঅ্যাক্ট জেএস শিখলাম। তারপরে মাঝখানে অনেকদিন পাইথন নিয়ে কোড করছি, C++ এ কোড করছি, মানে নিজের ইন্টারেস্ট থেকেই আর কি। আমার ম্যাক্সিমাম হচ্ছে মানে এখন তো প্লাগইন নিয়ে কাজ করি। সো আমার কাছে প্রথমে থিঙ্কিং যেটা ছিল, যখন আমি লারাভেল শিখছিলাম তখন আলাদা একটা ভাব ছিল যে লারাভেল ডেভেলপার আমি ওয়ার্ডপ্রেসে কেন কাজ করবো না। ঠিক আছে, তো ওয়ার্ডপ্রেস কে মনে করবো আরে এ তো ড্র্যাগ এন্ড ড্রপ সিস্টেম। মানে প্রথমেই তো আমি প্রথমে কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে জার্নি শুরু। সো ওয়ার্ডপ্রেস যখন শিখলাম, শেখার পরে আমার কাছে মনে হয়েছে এর থেকে বেশি অ্যাডভান্স হচ্ছে লারাভেল। কাস্টম কোডিং, তারপরে CLI দিয়ে অনেক কিছু করা যায়, তারপরে একটা কমান্ড দিলে অনেক সুন্দর সুন্দর ইন্টারফেস আসতেই থাকে। মানে তখন আর কি হচ্ছে তোমার, তখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার ইচ্ছা একদম চলে গেছিল আর কি, যে ওয়ার্ডপ্রেস এগুলা বাচ্চাদের কাজ, এগুলা কেউ করে। পরে যখন হচ্ছে তোমার লারাভেল ডেভেলপমেন্টে কাজ শুরু করছি, পরে যখন লারাভেল ডেভেলপার হিসেবেই আগের কোম্পানিতে জয়েন করছিলাম, কিন্তু ওরা হচ্ছে আমাকে আবার হচ্ছে, ওদের লারাভেলের কোনো টিম ছিল না, মানে নতুন শুরু করতে যাচ্ছিল। এই জন্য আর কি ইমিডিয়েট টাইমে হচ্ছে আমাকে ওয়ার্ডপ্রেস এর কিছু থিম ডেভেলপমেন্ট চলতেছিল, প্লাগইনে এলিমেন্টরের উইজেট ডেভেলপমেন্টের কাজ চলতেছিল। সো ওইগুলাতে কাজ করতে দিছে, ওইগুলাতে খুবই ভালো ইয়ে করছিলাম। যে এলিমেন্টর, আমার অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কে ভালো ধারণা আছে যেহেতু অলরেডি লারাভেল করছি। সো এলিমেন্টরে অনেক সুন্দর সুন্দর কিছু উইজেট তৈরি করছে। তারপরে আবার ওখান থেকে ব্যাক আসলাম ওয়ার্ডপ্রেস থিমে, যদিও চাই নাই, কিন্তু তারপরও ওই কোম্পানির কারণে চলে আসতে হইলো থিমে। পরে থিমে হচ্ছে ওই আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের কাজের দিকে মুভ করতে থাকলাম,
ট্যুর অ্যান্ড ট্রাভেল রিলেটেড, ই-কমার্সের সাথে ট্যুর অ্যান্ড ট্রাভেলের কানেকশন ঘটানো, পেমেন্ট প্রসেস থেকে শুরু করে সবকিছু চেক আউট প্রসেস পর্যন্ত নিয়ে যাওয়া, এগুলো শিখতে শিখতে মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে থিমেও। এবং তারপরে হচ্ছে আর লারাভেল নিয়ে তেমন বেশি কাজ করা হয় নাই, বাট ওই কোম্পানিরই লারাভেলের কিছু প্রজেক্ট ছিল যেগুলো আমি হচ্ছে ইয়ে করতাম। আবার হচ্ছে কাজ করতাম বলতে এরকম না যে ডিরেক্টলি আমাকে কোড করতে হইতো, আমাকে চেক করতে হতো। আদার্স এমপ্লয়ীদের দিয়ে প্রজেক্ট করাইতো, আমাকে এগুলো চেক করতে হতো যে ঠিকঠাক আছে কিনা, বা থিম ফরেস্টে দেওয়ার মতো প্রিপেয়ার মানে হয়েছে কিনা, রেডি হয়েছে কিনা, টেস্টিং এর জন্য আর কি কাজ করছি টুকটাক লারাভেল নিয়ে। আবার ক্লায়েন্টের যদি কোনো প্রজেক্ট থাকতো, যে ক্লায়েন্ট প্রজেক্ট কিন্তু কোনো প্রবলেমে পড়ছে, এগুলো ফিক্স করা দরকার। আবার কোন একটা লারাভেল প্রজেক্ট হচ্ছে কোন একটা ক্লাউড সার্ভারে আপলোড করতে হবে, কোন একটা ভিপিএস এ আপলোড করতে হবে, এই টাইপের কাজগুলো করা হয়েছে ওই কোম্পানির থেকে। তো লারাভেলও মোটামুটি আমি মেইনলি প্রেফার করতাম লারাভেলই বেশি, কারণ লারাভেলে অনেকদিন আমি লারাভেল শিখছিলাম, প্রায় 1 বছরের মতো আমি লারাভেল শিখছি, 8 মাস থেকে 1 বছর, এবং ভালো লেভেলের কাজ শিখছিলাম লারাভেলে। এমপ্লয়ি হিসেবে ফার্স্ট কোম্পানি ছিল কালার সিরামিক্স নামে একটা কোম্পানি, ওইখানেও লারাভেল ডেভেলপার হিসেবে ছিলাম। ওরা মানে তোমার হচ্ছে সিরামিক্স আইটেম সেল করতো অনলাইনে। এখানে খুব বেশি দিন ছিলাম এরকম না, কারণ মানে একদম নিউ, আমাকে দিয়ে ওদের এমপ্লয়ি জার্নি শুরু। সো খুব বেশি অর্গানাইজ করতে পারে নাই, যার কারণে বিজনেস ভালো চলে নাই। এমপ্লয়ি ছিল মাত্র 3 জনের মতো। সো ওভারঅল মানে মার্কেটে যে পরিমাণে সারা পাওয়া আশা করছিল এরকম করতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে এটা যে ওনার ছিল, উনি নিজেও চাকরি করতো, সো উনি চাকরি করে পাশাপাশি একটা কোম্পানি ম্যানেজ করা কিন্তু অনেক কঠিন, কারণ হিউজ ইনভেস্ট লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা লারাভেলে করা একটা প্রজেক্ট। সো আমি এখানে মেইনটেনেন্সের কাজ করতাম, ফিচার টিচার ডেভেলপ করতাম, এটার মানে এক্সটেন্ড করা, এটার যে কারেন্ট যে ফিচার গুলো আছে এগুলোকে এক্সটেন্ড করা। আবার এরা হচ্ছে একটা সফটওয়্যার তৈরি করছিল, সেটা হচ্ছে যে যে সিরামিক্স এর যে দোকানগুলো থাকে, এই দোকানগুলো স্টক ম্যানেজমেন্ট সিস্টেম আর কি, যে টাইলস এর হিসাব নিকাশ, তারপরে হচ্ছে স্যানিটারি ওয়্যার বা এই টাইপের যে জিনিসপত্রগুলো থাকে, এগুলো ম্যানেজমেন্ট সফটওয়্যার, ওইটা আমি করছিলাম লারাভেলে, ওইখান থেকে অনেক কিছু শিখছি, ওইটার পিছনে ভালো ছিলাম। ওটা এই কোম্পানিরই ছিল। সো পরে আসার সময় এগুলো সব বুঝাই টুঝাই দিয়ে চলে আসছে। এইখানেও লারাভেল নিয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এই তো তারপরে তো হচ্ছে এই ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের কোনো কাজ শেখার আগেই হচ্ছে ডাব্লিউপি ডেভেলপারে জয়েন করছি। তো এখানে গিয়া প্লাগইনের কাজ আর একটু ভালো ডিপলি শেখা হয়েছে আর কি। আমাদের এছাড়া তো এছাড়া কম্পিউটারের ভিতরে লোকাল স্টোর দিয়ে এছাড়া বানাচ্ছে কোথায়? এছাড়া আছে না হ্যাঁ যে চ্যাট জিপিটি দিয়ে অ্যাডমিন প্ল্যান বানানিছে, স্টিং মনে করেন নিজের কম্পিউটারে আছে, আচ্ছা। কম্পিউটার স্টিং ওইখানে ডোমেন দিয়ে সবাই লিস্ট করেছে, সবাই লগ ইন করে সব দেখতে এগুলা হচ্ছে এখন মানে বর্তমান সময়টা এমন এআই এর যুগ যে আমরা এখনো র কোডিং শিখতেছি। এটার কারণ আছে, তুমি যদি ইউটিউব ফলো করো বা ইউটিউব ভিডিও যদি দেখো, মানুষ বলতেছে মানুষের ব্রেইনের ক্যাপাসিটি কমে যাচ্ছে এআই আসার কারণে। এটা কিন্তু বর্তমানে ট্রেন্ডিং একটা টপিক, মানুষজন চিন্তা করতে পারে না। কারণ কি? কারণ যে কোনো কিছু চিন্তা করার আগে এআই কে দিয়ে চিন্তা করায় নেয়। এটা খুবই স্বাভাবিক, তুমি যদি চিন্তা না করতে থাকো তোমার মস্তিষ্কে জং ধরে যাবে। একটা বললো যে তুমি যদি ইউজ করো নিজের কোনো প্রবলেম সলভ করার জন্য, তাহলে ঠিক আছে, তুমি কি করবা ওইটা যদি একটা জিজ্ঞেস করো, তাহলে এটা ইয়ে হবে না, রাইট, তোমার ব্রেন তাহলে ড্যামেজ হয়ে যাবে। ইয়েস, এটাই এখনকার সময়ে হচ্ছে। আমরা নর্মালি, তোমরা হয়তো বা অনেক সময় মাথায় থিঙ্কিং আসতে পারে যে কাজগুলো তো এআই দিয়ে ইজিলি করা যায়, আমি কেন শিখতেছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি তুমি যে কাজ পারো সেটা যদি তুমি এআই কে দিয়ে করাও তাহলে তোমার জন্য ঠিক আছে, কিন্তু যে কাজ সম্পর্কে তোমার কোনো ধারণা নাই সেই কাজ যদি তুমি এআই কে দিয়ে করাও তাহলে একটা না একটা সময় এটার জন্য তুমি সাফার করো। ঠিক আছে, একটা ভুল বের হলে পরে কোনোভাবে ফিক্স করতে পারবে না। করতে গেলে অবস্থা খারাপ। এই যে এরকমই একটা এক্সাম্পল, আমাদের অফিসের এক ভাই হচ্ছে, উনি তোমার হচ্ছে প্রথমে নোড এবং এক্সপ্রেস দিয়ে একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বানাইছে, এটা আমাদের ইনহাউস অফিসের জন্য। আমাদের অফিসে কিন্তু অনেক বই টই আছে, মানে লাইব্রেরির মতো হিউজ পরিমাণে বই কালেকশন আছে, যে কেউ চাইলে এখানে গিয়ে বই নিয়ে পড়তে পারে।
সো এটার জন্য একটা ম্যানেজমেন্ট সফটওয়্যার বানাইছে। প্রথমে নোড এবং এক্সপ্রেস দিয়ে বানাইছে, এখন উনি নোড এবং এক্সপ্রেস দিয়ে বানানোর ফলে কিছু কমপ্লেক্স প্রবলেম ফেস করছে, এগুলো আর উনি ফিক্স করতে পারতেছে না। এআই দিয়ে এত বুঝায় সারাদিন ধরে এআই কে কমান্ড দিতে থাকে, অন্য জায়গাতে ঝামেলা করে, এই জায়গায় কমান্ড দিলে ওই জায়গায় প্রবলেম করে, ওই জায়গায় কমান্ড দিলে ওই জায়গায় প্রবলেম করে। সো উনি কোনোভাবেই ফিক্স করতে পারতেছে না। এখন উনি তখন এটাকে কনভার্ট করলো যে না, এটা আমি এখন র পিএইচপি দিয়ে করবো, আমি তো নোড.জেএস এর কোড কিছু বুঝি না, আমি র পিএইচপি তে কনভার্ট করবো। কনভার্টও করছে ঠিকই, ফ্রন্ট এন্ড করছে রিঅ্যাক্টে। এখন রিঅ্যাক্টে উনি রিঅ্যাক্ট তো কোড করতে পারে না, এখন রিঅ্যাক্টে কি করবে, রিঅ্যাক্টে তো আর এটা তো ট্রান্সফার করতে পারে না। এখন এটা যদি এইচটিএমএল সিএসএস এ আবার নিতে যায়, তখন আর ওনার প্রজেক্টের অ্যাকচুয়াল ভ্যালুয়েশনটা থাকে না, যে একটা লাইব্রেরি ম্যানেজমেন্টের প্রজেক্ট হচ্ছে যদি আবার ওই এইচটিএমএল সিএসএস পেজ লোড নেয়, এই করে ওই করে, তাহলে তো আর হইলো না। সো এটারও উনি হচ্ছে 1 থেকে 2 দিন এটা ট্রাই করছে একটা প্রবলেম ফিক্স করার জন্য, যেটা পারে নাই। বাট পরে আমাকে দেখাইলো, আমি হচ্ছে ওটা হাইয়েস্ট গেলে 5 মিনিট টাইম লাগছে এটা ফিক্স করতে, যেটা উনি সারাদিন এআই দিয়ে কমান্ড দিয়ে ফিক্স করতে পারে নাই। ঠিক আছে, হচ্ছে এআই কি হচ্ছে ভালোভাবে তাহলে কোডটাকে রিড করানো লাগবে, তারপর হচ্ছে কোন দিতে হবে যে আমাদের টুলস গুলো কিন্তু খুবই অ্যাডভান্স লেভেলের। এগুলো হচ্ছে তোমার আমরা অগমেন্ট ইউজ করি, যেটা তোমার মান্থলি সাবস্ক্রিপশন ফি ইউজ, মানে অ্যাটলিস্ট $350 থেকে $400 দিতে হয় ভাই আমি একটা আমাদের এই কোডের টুলস এর আপনি জন্য। যেভাবে মানে সহজ ইয়াকে কোডগুলা দেন, ওই কোডগুলা যদি এক দেন, ওই কোডগুলো এমন পেঁচায় একবার অবস্থা খারাপ করে। ইয়েস, ও থিঙ্ক করে হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট লেভেলে, কিন্তু আমরা তো ইন্টারমিডিয়েট লেভেলে এখনো যাই নাই। সো আমি ইন্টারমিডিয়েট লেভেলের কোড কিভাবে বুঝবো, বা বুঝলেও আমার যে পরিমাণে কষ্টটা হবে ওইটা কন্টিনিউ করতে, সে পরিমাণ কষ্ট আমি যদি নরমাল হতে আমার থিঙ্কিং লেভেলে করি তাহলে কিছু হবে না। ইভেন আমাকে কাজ তো কমপ্লিট করা লাগবে আমি অ্যাটলিস্ট। ওই লেভেলে তো এখনো যাই নাই, রাইট। কারণ ওই বুঝতে অনেক কঠিন আছে। আমরা স্যার এটা হচ্ছে ব্যাকডোর প্লাগইন মানে করব না, কিসের প্লাগইন? ব্যাকডোর যেমন ওয়েবসাইটে হচ্ছে ব্যাকডোর ই করব আমরা login ফাংশন হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে রাখতেছে ফাংশন, আমরা এটা হচ্ছে প্লাগইনে ব্যবহার করতেছি। প্লাগইন ইনস্টল করলে জানা ড্যাশবোর্ডে দিয়ে জানা না দেখা যায়, আর আমাদের পাসওয়ার্ড ওখানে অটোমেটিক্যালি ফিট হয়ে থাকে। আমি মনে হয় সরষের টিভি কি ব্যাকডোর প্লাগইন সার্টিফিকেট দিবে না, দেখ জানেন এগুলো সিকিউরিটি তুমি বুঝাইতে পারলে সবকিছু চ্যাট জিপিটি বানায় দেয়। সিকিউরিটি ই ফ্লাইট লেভেল হচ্ছে লার্নিং পারপাস অনেক কিছু দেয় চ্যাট জিপিটি। তুমি চ্যাট করে দেখো না এটা তাই হয়তো বা দিবে, আমার কাছে যতটুকু মনে হয় দিবে। প্লাগইন চাইলে দিই। তুমি যে এবার যে আমার একটা ক্লায়েন্টে প্রবলেম হয়েছে, আমার ব্যাকগ্রাউন্ড একটা লাগবে, তুমি বুঝাইতে পারলে ক্লায়েন্ট ও দিয়ে দিবে না ব্যাকডোর তো এটা অনৈতিক কিছু না, অনৈতিক যেগুলো আমরা দিই চেক করে দিলে অনৈতিক। অনৈতিক, কিন্তু তুমি নৈতিক বুঝাইতে পারলে চ্যাট জিপিটি দিয়ে দিবে। ওটা আমার সাইডে থিংস করি লার্নিং পারপাস বুঝে আমরা তো আমাদের হচ্ছে লার্নিং পারপাসে অধিকারণ বলবো যে তোমাকে আমি সিকিউরিটি স্ট্রং করার জন্য দেবো, বাট এটার জন্য না। না, এগুলো দিবে, কারণ কি কোড বুঝাইতে পারলে অর্ধেক কোড করে বাইরে দিতে যাবে, এই জায়গায় বলে যে solve করতে না পারলে। পরে ধাপে ধাপে সব কি বুঝতে আচ্ছা দেখো, আমরা তাহলে একটু ফিরে আসি, হ্যাঁ আরেকদিন গল্প হবে, সমস্যা নাই। এখানে আমাদের হচ্ছে অ্যাপেক্স এবং বাটা দুইটা ছিল, এবং আমরা ক্লিক করলে হচ্ছে মডেল পাচ্ছিলাম, ঠিক না? আমাদের ক্লিক করলে আগেরটার মতো অ্যাজাক্স রিকোয়েস্ট সেন্ড করতে হবে, ঠিক আছে? ওকে, অ্যাজাক্স রিকোয়েস্টের জন্য আমাদের যে কোডটা ছিল সেম জিনিসটাই আমরা জাস্ট হচ্ছে এখানে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব, এবং এখানে ক্যাটাগরির জায়গাতে এই যে ডাটা স্লাগ, আমরা যদি একটু দেখি এইখানে হচ্ছে ডাটা স্লাগ রেন্ডার হয়েছিল, তাই না? ডাটা স্লাগ রেন্ডার হয়েছে মিউজিক, এটার জন্য টি শার্ট, ডাটা স্লাগ টি শার্ট। অ্যাপেক্স এর জন্য তাহলে অ্যাপেক্স আসা উচিত, তাই না? যেহেতু এটা আমরা অ্যাড করছি অলরেডি। এই যে ডাটা স্লাগ অ্যাপেক্স এর জন্য অ্যাপেক্স, আর বাটার জন্য বাটা। তার মানে আমরা এই যে এই কোডটুকু যদি এতটুকুই রাখি, তাহলে কিন্তু আমরা ওই বাটা এবং অ্যাপেক্স এর দুটো ভ্যালু কিন্তু পেয়ে যাবো, যেটাতে ক্লিক করতেছি সেই ভ্যালুটা। আমরা জাস্ট ভ্যারিয়েবলের নামটা চেঞ্জ করে এগুলাকে হচ্ছে ব্র্যান্ড করে দিই। ওকে, এখানে আমি সিম্পল একটা জিনিস, যেহেতু উপরে এটার এক্সাম্পল একটা দেওয়া আছে, সো আমি একটু একটা জিনিস দেখাই দিই তোমাদের। যদি এই ব্র্যান্ড এবং এই যে অবজেক্টে যখন আমরা কোনো একটা প্রপার্টি এবং ভ্যালু দিব, যদি দুইটার নাম সেম হয়, যেমন এটাও ব্র্যান্ড এবং এটাও ব্র্যান্ড, তাহলে জাস্ট একটা দিলেই হবে, ঠিক আছে? সেকেন্ড আর দেওয়ার দরকার নাই, ও এটাকে কি এবং ভ্যালু এটাই বসাই দিবে,
ঠিক আছে, এই ব্র্যান্ডটাই নর্মালি আমরা এখানে দিছি। সো ও যেটা করবে সেটা হচ্ছে যে এখানে যেহেতু কোনো কি নাই, এটার যে নামটা সেই নামেই হচ্ছে ও একটা কি নিয়ে তারপরে ভ্যালুটা অ্যাসাইন করে দিবে। এই উপরেরটার মতো এটা যেরকম ভাবে কাজ করতেছে এটা কিভাবেই কাজ করবে। ঠিক আছে, ওকে। আর এখানে গেট প্রোডাক্ট ডাটা আমরা একই জিনিসই করব, কিন্তু মানে এই রিকোয়েস্টটাই সেন্ড করব, কিন্তু ক্যাটাগরিতে যখন ক্লিক করব তখন ক্যাটাগরির ডাটা যাবে, ব্র্যান্ডে যখন ক্লিক করব তখন ব্র্যান্ডের ডাটা যাবে। ঠিক আছে, ওকে। আমরা যদি এখন একটু যাই এবং রিকোয়েস্টটা সেন্ড করি, দেখো আমি যদি হচ্ছে বাটাতে ক্লিক করি, এখন ক্লিক করলাম, আমার এখানে কি গেছে, ব্র্যান্ড কি গেছে, বাটা। আর আমি যদি হচ্ছে কোনো প্রোডাক্ট আসে নাই, কারণ আমাদের কুয়েরিতে এখন এই জিনিসটা হ্যান্ডেল করা হয় নাই। সো আমি যদি অ্যাক্সেসরিজে ক্লিক করি, এটা কিন্তু কাজ করতেছে, এর আগের মতো কিন্তু কাজ করতেছে। ঠিক আছে, বাট আমাদের এটা এখনো কাজ করতেছে না, কারণ আমরা এখনো কুয়েরি লেভেলে এখনো কিছু করি নাই। আচ্ছা, কুয়েরি লেভেলে করার জন্য আমাদের কোথায় যেতে হবে, এখন ফাংশনসে যাইতে হবে, রাইট? এখন আমরা যাবো হেল্পার ফাংশনস। ঠিক আছে, তার মানে আমাদের এই জিনিসটাই কিন্তু কল হচ্ছে গেট প্রোডাক্ট ডাটা। ঠিক আছে, আচ্ছা এইটুকু কেউ কেউ কে কে বুঝতে পারিনি, এই যে ডাব্লিউপি অ্যাজাক্স তারপরে গেট প্রোডাক্ট ডাটা, এটা কই থেকে আসলো? গেট প্রোডাক্ট ডাটা এটা কই থেকে পাইছি? ডাব্লিউপি অ্যাজাক্স এটা তো বুঝতে পারলাম, ডাব্লিউপি অ্যাজাক্স আন্ডারস্কোর, এটা অ্যাজাক্স এর অ্যাজাক্সটাকে ধরার জন্য একটা প্রসেস, কিন্তু এই গেট প্রোডাক্ট ডাটা এটা কই থেকে আসছে? এটা হচ্ছে ওই যে অ্যাকশনটা আমরা পাঠাইছিলাম না পেইলোডের মধ্যে, এই যে অ্যাকশনটা, এই অ্যাকশনটার নাম গেট প্রোডাক্ট ডাটা। ইয়েস, তার মানে আমরা এই যে যদি এই প্রজেক্টটা যদি দেখি যে এই প্রজেক্টে ধরো কুয়েরি লেভেলে কোনো কিছু প্রবলেম হয়েছে, তাহলে আমাদের এই যে অ্যাকশনটা, অ্যাকশন ধরে সার্চ দিতে হবে না? এই অ্যাকশন ধরে ডাব্লিউপি অ্যাজাক্সটা কোথায় আছে সেটা বের করতে হবে, তার ভিতরে গিয়ে কুয়েরিতে কোথায় প্রবলেম আছে সেটা ফিক্স করতে কিন্তু আমাদের কুয়েরি লেভেলের প্রবলেম সলভ। ঠিক আছে, অ্যাজাক্স রিকোয়েস্ট ফাইন্ড করার জন্য কি ধরে ফাইন্ড করতে হয়? অ্যাকশনের নাম ধরে। সো আমি যেটা করব এই অ্যাকশনের নাম আমাদের ওই অ্যাকশনটা ফাইলে এটা খুঁজে পাবো। ওকে, সো ফুল থিমটা ডাউনলোড করে নিয়ে আমি যদি গ্লোবালি সার্চ করে দেই, আমি খুঁজে পাবো যে কোথায় ডাব্লিউপি অ্যাজাক্স তারপরে ওই অ্যাকশনের নামটা দেওয়া আছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটা পাইলাম, তার মানে আমাদের দুইটার জন্যই কিন্তু এই একই ফাংশন কল হচ্ছে, ঠিক না? ওকে, তাহলে আমরা আগে ক্যাটাগরি যেরকম ভাবে ধরছিলাম ঠিক সেম ভাবেই আমরা এখানে আরেকটা ধরবো, ব্র্যান্ড। ঠিক আছে, কারণ আমাদের এইখানে কিন্তু ব্র্যান্ড নামে কিন্তু ভ্যালুটা আসতেছে। এখানে যদি ক্লিক করি, পেলোডের মধ্যে কি নাম যাচ্ছে, ব্র্যান্ড। আমাদের পেলোডে যেটা থাকবে সেটা এখানে পোস্টের ভিতরে ধরতে হবে। ঠিক আছে, আচ্ছা ব্র্যান্ডটা তো পাইলাম, এখন আমাদের কাজ কি, লোড করানো, কোয়েরিটা ব্র্যান্ডের জন্য প্রিপেয়ার করা। এটা একটা ট্যাক্সোনমি, তাই জন্য এটার জন্য কি কোয়েরি হবে, ট্যাক্স কোয়েরি। আমরা কি মেটা কোয়েরি দেখছিলাম? মেটা কোয়েরি দেখি নাই। আচ্ছা, নেক্সট দিন আমরা হচ্ছে মেটা কোয়েরি দেখবো। মেটা কোয়েরির জন্য আমরা কিভাবে কি করব, মেটা কোয়েরির জন্য আমরা হচ্ছে প্রোডাক্টের আন্ডারে কোন একটা মেটা রেজিস্টার করব এবং সেটাকে ধরে আমরা কোয়েরি করব। ওকে, মেটা কোয়েরি আমরা নেক্সটে দেখবো। আচ্ছা, ট্যাক্স কোয়েরি, এখন আমাদের ট্যাক্সোনমির কোয়েরি কিন্তু অলরেডি একটা আছে প্রোডাক্ট ক্যাট ধরে, এখন আমাদের ব্র্যান্ডের জন্য আরেকটা দরকার। ইয়েস, এখানে দেখো এই যে এটা কিন্তু মাল্টি ডাইমেনশনাল অ্যারে ট্যাক্স কোয়েরিটা, এটা একটা অ্যারে, এরপরে আরেকটা অ্যারে। সো আমরা এই অ্যারেটাকে আবার রিপিট করব, রিপিট করে প্রোডাক্ট ক্যাটের জায়গাতে কি দিব, প্রোডাক্ট ব্র্যান্ড, এই যে ট্যাক্সোনমির নামটা ফুল কপি করে এখানে বসাই দিব। আর আমরা স্ল্যাগ ধরেই কিন্তু ডাটাটা নিয়ে আসছি, সো আমাদের স্ল্যাগই হবে এখানে, আর এখানে ক্যাটাগরি না হয় কি হবে, ব্র্যান্ড হবে। দ্যাটস ইট, নিচে আর আমার কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, আমার জাস্ট কোয়েরিতেই চেঞ্জ ছিল। ঠিক আছে, এখন যদি আমি যাই, বাটাতে কিছু আসে নাই, অ্যাপেক্সের কিছু আসে নাই। আচ্ছা, এখানে না আসার একটা কারণ এটা হইতে পারে, সেটা হচ্ছে যে আমাদের যে কুয়েরি গুলো থাকে, হ্যাঁ,
আমরা যখন হচ্ছে এই কোয়েরি গুলা ইউজ করি, ট্যাক্স কোয়েরি এবং হচ্ছে ট্যাক্সোনমি কোয়েরি এবং হচ্ছে মেটা কোয়েরি, এই কোয়েরি গুলার হচ্ছে অপারেশন থাকে, আমি কি এন্ড অপারেশন করব নাকি অর অপারেশন করব। ঠিক আছে, এখানে অর অপারেশন দিলে আমাদের জন্য প্রবলেমটা ঠিক হবে, কিন্তু ডিফল্ট ভাবে এখানে অপারেশনটা দেওয়া থাকে এন্ড অপারেশন। সো এটা আমরা ইউজ করতে পারবো এখান থেকে। এখানে এই যে রিলেশন দেওয়া থাকে, রিলেশন এন্ড না দিয়ে আমরা কি দিব, or দেব। অ্যাপেক্স এর বেল্ট এবং অ্যাপেক্স এর হুডি কিনতে চাও? আচ্ছা, আমরা যদি একটু ভেরিফাই করি অ্যাপেক্স কোথায় কোথায় ছিল। এই যে অ্যাপেক্স বেল্টের মধ্যে ছিল, আর হচ্ছে হুডিতেও ছিল, হুডিতে কিন্তু বাটাও কিন্তু ছিল। তার মানে বাটাতে ক্লিক করলে আমাদের 3টা প্রোডাক্ট আসবে, ক্যাপ, সানগ্লাস এবং হুডি। অ্যাপেক্সে ক্লিক করলে 2টা আসার কথা, যেটা অলরেডি কাজ করতেছে। তো আমরা যদি বাটাতে ক্লিক করি, দেখো 3টা আসছে, ক্যাপ, সানগ্লাস, হুডি। বাটা কোম্পানির সানগ্লাস লাগবে। ওকে, আমরা ধরো এখান থেকে আরেকটা প্রোডাক্ট সিলেক্ট করে দিই, ধরো এই যে অ্যালবাম যেটা আছে, অ্যালবামটাকে আমরা অ্যাপেক্সে দিয়ে দিলাম। এখন যদি আমরা অ্যাপেক্সে ক্লিক করি, দেখো অ্যালবাম চলে আসছে। আমাদের কিন্তু পেজ রিলোডও দেওয়া লাগে নাই। কেন পেজ রিলোড দেওয়া লাগে নাই? এটা কিন্তু অ্যাজাক্স এর মাধ্যমে নতুন করে রিকোয়েস্ট সেন্ড করতেছে এবং নতুন করে কোয়েরি চলতেছে, সো এটা রিলোড ছাড়াই কাজ করবে। আমাদের একটা ফাংশন ইউজ করছি মেইনলি কোয়েরিটাই, মানে মেইন জিনিস হচ্ছে কোয়েরি, কোয়েরিটা অ্যাগেইন রান করতেছে, ফুল কোয়েরিটা আবার রান করতেছে। অ্যাজাক্সের জিনিসগুলো ভাই অনেক অনেক সুন্দর। আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখন কি এখানে অনেক চলে বেশি একটা হয়। এখন তো ওয়ার্ডপ্রেস এনভায়রনমেন্টে অ্যাজাক্স থাকবে। কিন্তু ইয়ার তো মনে হয় যে গেছে এটা jQuery ছাড়াও করা যায়, লিস্টিং এর ডাটাগুলো অ্যাজাক্স jQuery ছাড়াও করা যায়। আমরা jQuery দিয়ে করাটা ইজিয়ার হয়। আমরা র ইয়ে দিয়েও নরমালি হচ্ছে তোমার যখন তুমি যদি এখন লারাভেলের কথা বলো, লারাভেল বা অন্যান্য ফ্রেমওয়ার্কে, এগুলাতে এখন আর ওই jQuery চলে না, এগুলোতে React.js বা Vue.js বা একটা ফ্রন্ট এন্ড লাইব্রেরি চলে। কিন্তু ওয়ার্ডপ্রেস এনভায়রনমেন্টে কিন্তু এখনো ওই জিনিসটা এখনো নাই। সো ওয়ার্ডপ্রেসে হচ্ছে তোমার এই অ্যাজাক্স, jQuery এগুলো চলেই এবং খুবই ভালোভাবেই চলে। ঠিক আছে, লিস্টিং এর যেগুলো আপনার থিম আছে এগুলো তো মূলত আপনার ফুল র পিএসপি দিয়েই আর অ্যাজাক্স দিয়েই করে। এটা ডিপেন্ড করে, সবকিছু দিয়েই করা যায়, ওয়ার্ডপ্রেস দিয়েও করা যায়, লারাভেল দিয়েও করা যায়। এটা ডিপেন্ড করে যে কোম্পানি কিরকম ইনভেস্ট করবে তার উপরে। ওয়ার্ডপ্রেস দিয়ে করলে একটু কম টাকাতে হবে, লারাভেল দিয়ে করতে গেলে একটু বেশি টাকা লাগবে। র কোডে কিন্তু অ্যাজাক্স খুবই কম ইউজ হয়, র কোডে হচ্ছে এখন React.js, Vue.js, Svelte এরকম ফ্রেমওয়ার্ক গুলা ইউজ হয় বেশি, জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক গুলো। ওকে, আমরা এখন আরেকটা জিনিস ডাইনামিক করতে পারি, পোস্ট পার পেজ। ঠিক আছে, যে এখানে হচ্ছে ক্লিক করলে আমাদের পোস্ট পার পেজ গুলো চেঞ্জ হবে। ওকে, সো এটা কোথায় আছে? এই যে এখানে আছে সিলেক্ট বক্স, এখানে আমরা একটা আইডি দিয়ে নেই। পোস্ট পার পেজ, সো আমরা হচ্ছে অনেকগুলা ভ্যালু রাখি, 1 2 3 4 5 6 6 7 পর্যন্ত থাকলে ধরো। ঠিক আছে, আচ্ছা এই অপশনে কিন্তু ভ্যালু দিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু আমি কোন ভ্যালুটা ধরবো সেটা পাবো না। যেমন এটার জন্য আমি 1 দিলাম, এটার জন্য 2, এটার জন্য 3, কপি করে বসায় দিতে পারি। এটা আমি ওই যে আপনার প্রাইসিং এর করেছিলাম তাই আপনার থেকে
এখন এগুলো তোমরাই করতে পারবে, এগুলোর জন্য আমার হেল্প লাগবে না। এগুলো কিন্তু খুব বেশি কঠিন না, বুঝছো? আচ্ছা দেখো, আমি তোমাদেরকে একটা রিয়েল একটা এক্সাম্পল বলি একজনের, যে HTML CSS নিয়ে কাজ করছে সারা জীবন, HTML জাভাস্ক্রিপ্ট এর খুব বেশি কিছু জানেও না, ঠিক আছে? আমার আগের কোম্পানিতে একটা আছে, ছেলে আছে, ও হচ্ছে তোমার ক্লায়েন্টের কাজ মাঝখানে পরে ওকে হচ্ছে ক্লায়েন্টের কাজ দিয়ে দিচ্ছে, যেটা ওয়ার্ডপ্রেস বেসড। ও ওয়ার্ডপ্রেস এর আগে জানতো না, কিন্তু এখন ও ওয়ার্ডপ্রেস দিয়ে খুবই অ্যাডভান্স লেভেলের কাজ করে, ও কিন্তু বুঝেও না এত অ্যাডভান্স লেভেলের কাজ করছে, ঠিক আছে? এই যে লোড মোড, তারপরে হচ্ছে তোমার অ্যাজাক্স বেস ফিল্টারিং, এগুলো এখন ওর কাছে কোনো বিষয়ই না। কিন্তু তুমি যদি বলো যে স্টেপ বাই স্টেপ কোনটা কোথায় থেকে যাচ্ছে, ও বলতে পারবে না, কিন্তু ও জানে কোথায় কোথায় থেকে কি কি কপি করলে কি হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি এটা একটু এই সিলেক্টেড অপশনটা একটু করে ফেলি আমরা। এটা জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাগেইন একটা অ্যাজাক্স রিকোয়েস্ট সেন্ড করতে হবে। সো আমরা হচ্ছে jQuery-তে আবার হচ্ছে একই প্রসেসে আরেকটা নিব, এবং এই যে jQuery সিলেক্টরটা চেঞ্জ হবে, তাই না? সিলেক্টর হচ্ছে হ্যাশ পোস্ট পার পেজ এর, এইটাই সিলেক্ট, সো এটাকেই ধরলেই হবে। এবং এটা হচ্ছে অন ক্লিকে না, এটা হচ্ছে অন চেঞ্জে ধরতে হবে, এবং আমাদের এটা ভ্যালু ধরতে হবে, তাই না? সো ভ্যালুটা আমরা হচ্ছে এইটাতেই পাবো, দিস ডট ভ্যাল, ঠিক আছে? এবং এটা হচ্ছে ধরো হচ্ছে পোস্ট পার পেজ দিয়ে দিলাম। আমি আপাতত এইটুকুকে কমেন্ট করে রাখতেছি, এবং এখানে হচ্ছে কনসোল লগ বা অ্যালার্ট করে দেই পোস্ট পার পেজ। ওকে, এখন যদি আমি রিলোড করি, এখানে ক্লিক করে দেখো 3-এ ক্লিক করছি, 3 আসছে, ঠিক না? তার মানে আমি ভ্যালুটা কিন্তু ধরে ফেলছি। তো এখন আমি যেটা করব, এগেইন একটা অ্যাজাক্স রিকোয়েস্ট সেন্ড করব, এবং এই পোস্ট পার পেজ এই ভ্যালুটা পাঠিয়ে দিব। ওকে, ডিফল্ট ভ্যালু আমরা পিএইচপি থেকে দিব, পোস্ট পার পেজ পাঠাইলাম, ঠিক না? এখন যদি আমি হচ্ছে ফাংশনসে যাই, যাওয়ার পরে আমাকে একইভাবে পোস্ট পার পেজ এখানে ধরতে হবে, পোস্ট পার পেজ ধরলাম, আর এই ভ্যারিয়েবলটাকে দিয়ে দিতে হবে কোথায়, এই যে পোস্ট পার পেজ। আর ডিফল্ট ভ্যালু আমরা চাইলে এখানে দিতে পারি, যে ধরো 6, ঠিক আছে? এখন যদি আমরা চাই, আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের এইগুলা কিন্তু এমটি পাইছে, ঠিক না? সো এইগুলা এমটি পাওয়ার কারণে কোয়েরিটা প্রপারলি কাজ করতেছে না। সো দুইটাই যেহেতু এমটি, ও হচ্ছে এটাকে ধরতে পারে না। আমি যদি ধরো এই ট্যাক্স কোয়েরিটাকে বাদ দিয়ে দেই, তাইলে এটা কাজ করবে। এই যে দেখো, এটা কিন্তু কাজ করতেছে। তার মানে আমাদের ট্যাক্স কোয়েরি দুইটাই এমটি পাইছে, এমটি পাওয়ার কারণেও কিন্তু এই কোয়েরিটাকে প্রসেস করতে পারে না, যার কারণে হচ্ছে তোমার এই প্রবলেমটা হয়েছে। এটার সলিউশন কি? এখানে একটা অড দিয়ে দিলাম না, এটা যদি একটা অ্যারে যেটা হুম, না, এটার সলিউশন হচ্ছে আমাদের এই যে ট্যাক্স কোয়েরি যেটা অ্যাড হচ্ছে, সেটা আমরা তখনই অ্যাড করব যখন এগুলোর কোনো ভ্যালু থাকবে, ঠিক আছে? এই ট্যাক্স কোয়েরিটা আমরা তখনই অ্যাড করব যখন ক্যাটাগরিটা, তখন অ্যাড করব যখন ক্যাটাগরির ভ্যালু থাকবে। এখন এখানে কিভাবে কন্ডিশন দিব? এখানে তো কন্ডিশন দিতে পারবো না। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ডিশনটা দিতে হবে নিচে। কিভাবে নিচে দিব? যদি এই যে কন্ডিশন, ঠিক আছে, ট্যাক্স কোয়েরি এর ভিতরে হচ্ছে একটা এমটি অ্যারে নিলাম, এবং তার ভিতরে হচ্ছে আমার এই অ্যারেটাকে যাবে, ওকে। এটা হচ্ছে আমার সিনট্যাক্স। এই সিনট্যাক্সটা দিয়ে এটাই মিন করতেছে যে যদি ক্যাটাগরি যদি আমার থাকে, তাহলে এই ট্যাক্সোনমিটা অ্যাড হবে, ট্যাক্সোনমি কোয়েরিটা অ্যাড হবে। যদি না থাকে তাহলে হবে না, তার মানে আমাকে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। আর ব্র্যান্ডের জন্য ঠিক সেম, জাস্ট ব্র্যান্ড।
আর এটাকে প্রোডাক্ট ব্র্যান্ড করে দিতে হবে। অরটা ঠিকই থাকবে কিন্তু, ঠিক আছে। অথবা আমরা এই জিনিসটাকেই অফ করে দিতে পারি, যে কোনো একটা থাকলে ট্যাক্স কোয়েরিটা অ্যাড হয়ে যাবে। এখন যদি আমরা একটু চেক করে দেখি, তিনটা আসছে ঠিক না, দুইটা দিলাম, ফাইন। এখন যদি আমি অ্যাক্সেসরিজে ক্লিক করি, দেখো অ্যাক্সেসরিজ এর ডাটা আসছে, ক্লোথিং যে ক্লোথিং, বাটা যে বাটা, এপেক্স, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করার বিষয় আছে, যে আমি চাচ্ছি দুইটাই কোয়েরি হবে। যে ধরো আমি চাচ্ছি যে অ্যাক্সেসরিজ এবং অ্যাপেক্স পোস্ট পার পেজও কাজ করবে, অ্যাক্সেসরিজ এরটাও কাজ করবে। এটা কিভাবে করতে পারি? না, যখন আমি, তাহলে আমার কাজটা হবে যে যখন আমি অ্যাজাক্স রিকোয়েস্টটা সেন্ড করব, তখন আমাকে এই সবগুলা ভ্যালু সেপারেটলি না পাঠায় এক জায়গা থেকে পাঠাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা কালকে দেখবো না। এটা আপনার সিলেক্ট দিয়ে করে, যেমন আমরা ঠিক দিলাম ওই ক্যাটাগরি টোটাল থাকলো, আবার যে কোন ব্র্যান্ডের চাই ওটা সিলেক্ট করে দিলাম, ওটা থাকলো। এটা কিভাবে থাকবে? আমরা তো কমার্সে তো এরকম এই করি যে না, এটা থাকবে কিভাবে, মানে লজিকটা বলো। ওইটাই তো করব, সমস্যাটা নাই, করবো তো। আচ্ছা, মেইনলি যেটা হবে যে জাভাস্ক্রিপ্টে আমরা একটা ভ্যারিয়েবল দিব, ঠিক আছে। ওই আমরা যখনই কোনো একটা কিছু সিলেক্ট করব, প্রথমে ওই ভ্যারিয়েবলের ভিতরে ভ্যালুটা অ্যাড করে দিব। আচ্ছা, আমি দেখাই দিই আজকে, আমার একটু গলা ব্যথা করতেছে তো এই জন্য। কালকে দেখেন এদিকে দেখো, আমরা কোয়েরিটাকে এখন আরেকটু অপটিমাইজ করি, হ্যাঁ, আজকে যদি খুব বেশি সময়ও নাই। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা ভ্যারিয়েবল নেব, ঠিক আছে। একটা ভ্যারিয়েবল নিব, হয় var দিয়ে নিব না হয় let দিয়ে নিব, হ্যাঁ, এটাকে const দিয়ে নিব না, ঠিক আছে। const দিয়ে নিব না, কারণটা কি? কারণটা হচ্ছে তোমার এটা ভ্যালুটা আমাদের চেঞ্জ করতে হবে, ওকে। const দিয়ে নিলে আমরা এটা চেঞ্জ করতে পারবো না। সো আমি ধরো এখানে হচ্ছে কোয়েরি নামে একটা ভ্যারিয়েবল নিলাম, কোয়েরি ইকুয়াল একটা অবজেক্ট, ঠিক আছে। এই অবজেক্টের মধ্যে আমি অ্যাকশনটা দিয়ে দিব হচ্ছে আমার এই যে অ্যাকশনটা আছে, যেহেতু সব জায়গাতে একই অ্যাকশন, ঠিক না, সো কমন একটা জিনিস, তো আমি এই অ্যাকশনটাকে দিয়ে দিলাম, ঠিক আছে। আর ক্যাটাগরি, এটাকে আমি হচ্ছে এমটি রাখবো, এমটি। আর ব্র্যান্ড, এটাও এমটি। পোস্ট পার পেজ, এটাও এমটি। তার মানে হচ্ছে যেটা হইলো যে আমার এই কোয়েরিটাকে যদি আমি যখনই কোনো একটা কিছুকে অন চেঞ্জ করা হচ্ছে বা ক্লিক করা হচ্ছে, আমি যদি এই ভ্যালুটাকে আপডেট করে দেই, এবং ওইটাকে ধরে যদি আমি কোয়েরিটা চালাই, তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাবে, ঠিক না। তাহলে কিন্তু আরো বেশি সিম্পলিফাই হবে প্রসেসটা। সো আমরা একটু এটা ক্যাটাগরির জন্য আগে করি, তারপরে অন্যগুলোর জন্য করতেছি। আমার এই অ্যাজাক্স রিকোয়েস্টটা আপাতত এখানে অফ থাকলো। যখনই হচ্ছে এখানে ক্লিক করা হচ্ছে, তার মানে আমার এই ক্যাটাগরির ভ্যালুটা পাঠাইতে হবে কোথায়? এই কোয়েরিতে, ঠিক আছে। সো আমি যেটা করব সেটা হচ্ছে কোয়েরি ডট ক্যাটাগরি ইজ ইকুয়াল টু এই ক্যাটাগরিটা, ঠিক আছে। তার মানে কোয়েরি এর ভিতরে ডট কে ধরবে, তার ভিতরে হচ্ছে ক্যাটাগরিটা। এখন আমি যদি একটু কোয়েরিটাকে কনসোল লগ করে দেখি, এখন আমি কি করব, এখানে রিলোড দিব, দেওয়ার পরে কনসোলে যাব, ইনফোতে গেলাম, ক্লিক করলাম, এই যে দেখো ক্যাটাগরিতে কি আসছে? অ্যাক্সেসরিজ। বাকিগুলা কিন্তু এমটি আছে, ঠিক না। আমি যদি ডেকোরে ক্লিক করি, ডেকোর আসছে, ক্যাটাগরির জায়গাতে কি আসছে? ডেকোর ভ্যালু। তো টি শার্টে গেলে টি শার্ট, তার মানে এটা কাজ করতেছে, ওকে। এখন তাহলে আমাদের এই ব্র্যান্ড এবং পোস্ট পার পেজ এই দুটার জন্য কাজ করাইতে হবে। আচ্ছা, তাহলে ঠিক সেম জিনিস, এটাকে কমেন্ট করে রাখলাম। কোয়েরি, আমার যদি ব্র্যান্ডের জন্য বলি, তাহলে এখানে হচ্ছে কোয়েরি ডট ব্র্যান্ড ইকুয়াল টু ব্র্যান্ড। সো এখানেও আমার আর এই জিনিসটার দরকার নাই, আমি জাস্ট এখানে
কনসোল লক করে দিলাম কোয়েরিটাকে, যাতে দেখতে পারি যে দুইটার জন্যই অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা। ক্লোথিং উপরে কনসোল বাদ দিয়ে দিচ্ছি, তো এখানে কনসোলটা আমি রেখে দেখি আপাতত, ঠিক না? বাটা দেখো ক্যাটাগরি ক্লোথিং কিন্তু ঠিকই আছে, আবার নতুন করে বাটা অ্যাড হয়েছে। আমি যদি অ্যাপেক্স এ ক্লিক করি, অ্যাপেক্স অ্যাড হয়েছে, কিন্তু ক্লোথিং কিন্তু ঠিকই আছে। হুডিস এ ক্লিক করলে এটা হুডিস, আর এটা কিন্তু অ্যাপেক্সই আছে আগের মতো। তার মানে হচ্ছে আমার এই কোয়েরিটা কিন্তু এখন অবজেক্টটা ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে ক্লিকের উপরে বেস করে, ঠিক না? ওকে, তার মানে এখন এটাকে ধরে কিন্তু আমরা ফুললি যে আমাদের যে কোয়েরিগুলো, সব কোয়েরিগুলো একসাথে যেটা করতে যাচ্ছিলাম সেটা কিন্তু করতে পারবো চাইলে। সো আমরা পোস্ট পার পেজটাও চেঞ্জ করে দেই। পোস্ট পার পেজে যখন ক্লিক করবে, একই রকম ভাবে কোয়েরিতে যেরকম ব্র্যান্ড গেছে একই ভাবে এটাও যাবে। এটা হচ্ছে এইখানে হবে, ঠিক আছে? এখানে যাবে হচ্ছে পোস্ট পার পেজ। আচ্ছা, এখন আমাদের অ্যাজাক্স রিকোয়েস্টটা সেন্ড করতে হবে, ঠিক না? এটার জন্য আমরা একটা ফাংশন তৈরি করব, ঠিক আছে? ধরো হচ্ছে ফেচ ডাটা, এবং এই ফাংশনের ভিতরে আমাদের এই অ্যাজাক্স রিকোয়েস্টটা সেন্ড হবে। কোড কিন্তু আগে থেকে অনেক সিম্পল হয়ে গেল, ঠিক আছে? এই ফুল অবজেক্টটা রিপ্লেস হবে আমাদের কোয়েরি দিয়ে, কারণ আমাদের কোয়েরিটাই তো একটা অবজেক্ট, এবং এটাতে অ্যাকশন থেকে শুরু করে সবকিছুই আছে, ঠিক না? ওকে, এটা হচ্ছে আমাদের কোয়েরি, এবং এই কোয়েরিটাকে কখন রান করতে হবে? যে ডট কোয়েরি করছে নাকি এমন দেখাচ্ছে কেন এটা? এমনি আসছে। ওকে, এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে প্রত্যেকটা চেঞ্জ ক্লিক সবকিছুর পরে ফাংশনটাকে কল করে দেওয়া। দ্যাটস ইট। এটা আরো অপটিমাইজ হয়ে হইলো, ঠিক আছে? পেজ এগুলো বাদ, পেজ, ঠিক আছে? এখন তাহলে আমাদের এটাও কাজ করা উচিত। ধরো আমি হচ্ছে পোস্ট পার পেজ দিলাম হচ্ছে 2, ঠিক আছে? তাহলে আমার হচ্ছে দুইটা শো করছে। আমি হচ্ছে ধরো অ্যাক্সেসরিজ এ ক্লিক করলাম, ক্লোথিং এ ক্লিক করলাম, ক্লোথিং কিন্তু দুইটাই আছে। ক্লোথিং এ কিন্তু আরো ডাটা ছিল। আমি যদি এখান থেকে 3 দেই, এই যে এটা কিন্তু ক্লোথিং এরই 3টা আসছে, ঠিক না? বাটাতে যদি ক্লিক করি, বাটার 3টা আসছে। যদি আমি 2 দেই, বাটারই 2টা আসছে, ঠিক আছে? হুডিসে যদি দেই, হুডিসে একটা ছিল এই জন্য একটাই আসছে, ঠিক আছে? আবার যদি ক্লোথিং এ ব্যাক যাই, 2টা। তার মানে পোস্ট পার পেজও কাজ করতেছে, ক্যাটাগরিও কাজ করতেছে, ব্র্যান্ডও কাজ করতেছে, একই সাথে কিন্তু 3টাই কাজ করতেছে, ঠিক আছে? কি ওভারঅল আউটকাম দেখতে ভালো লাগতেছে না? ওকে, এগুলো একটু প্র্যাকটিস করবা, নেক্সট ডেতে দেখি আরো অথবা আরো নতুন কিছু। এখানে হচ্ছে আমরা যে প্রাইসিংটা নিয়ে কাজ করতে পারি, আর তোমার কাজ হচ্ছে আমাকে একটা টেমপ্লেট দেওয়া, ট্যুর রিলেটেড বা হচ্ছে অন্য কিছু রিলেটেড, বুক রিলেটেড হইতে পারে, ঠিক আছে? ভালো একটা টেমপ্লেট দিও যেটা নিয়ে আমরা হচ্ছে কাস্টমারলি কাজ করতে পারবো, ঠিক আছে? ই-কমার্স এর তো অলরেডি প্রোডাক্ট ক্রিয়েট করা আছে, আমরা ওই রকম না করে আমরা নিজেরা হচ্ছে কাস্টম পোস্টার তৈরি করব, মেটাফিল্ড রেজিস্টার করব, ট্যাক্সোনমি বানাবো, তারপরে ওইটার উপরে বেস করে এরকম কোয়েরি করব, ঠিক আছে? আর এগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কিন্তু প্র্যাকটিস না করলে এগুলো সব ভুলে যাবো। এটা হচ্ছে 3D কোর। আরে কাকি পাবো না, ওকে, বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন আছে কি এখানে? এখন এগুলো তোমাদের ইমপ্লিমেন্ট করার পালা। কালকে ক্লাস আছে, সো কালকে আমাকে কিছু না কিছু অ্যাটলিস্ট ইমপ্লিমেন্ট করে দেখায়। তোমরা বাসায় হলে দরকার হলে কাজ করো, কিন্তু আমাকে কিছু না কিছু অ্যাজাক্স রিলেটেড ইমপ্লিমেন্ট করে দেখাইতে হবে, ঠিক আছে? ঠিক আছে, থাকো। আজকে আমার অনেক দূর যাওয়া লাগবে, কাজ আছে।